যেহেতু কথা প্লাস স্লাইড দুইটাই শোনা যাচ্ছে, সেহেতু আমরা শুরু করতে পারি। তো আজকে তোমাদের বিন্যাস তো আমরা গতদিন শেষ করছি। আজকে সমাবেশ দেব প্লাস সম্ভাবনা দেব। ওকে, সম্ভাবনার হাফ স্লাইড রেডি হয়েছে, বাকিটা রেকর্ডে আমি দিয়ে দিব ক্লাসের পরে, গতদিন যেরকম ইয়ে করছিলাম। আচ্ছা, হ্যাঁ, আদাব। তো আজকে আমরা ফার্স্ট অফ অল সমাবেশটা দেখি। ও, সমাবেশ। সমাবেশের এখানে বেশি ফরম্যাট নাই বা টাইপ নাই। এখানে 5টা টাইপই আছে। তোমাদের তো ফ্রেশ স্লাইড দিছিলাম এবং বলছিলাম যেহেতু যারা ক্লাস করবা তারা যদি আগে স্লাইডটা রেডি করে রাখাও তাহলে তোমরা ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। তো প্রথমেই দেখো আমরা যে ইয়েটা আছে, ফর্মুলাটা। এখন এসে বইলো না যে ভাই ফর্মুলাগুলো কিভাবে আসছে বা ইয়ে হচ্ছে। জাস্ট এখন তুমি জাস্ট ফর্মুলাগুলো জানবা, ইয়ে করবা, শেষ, অ্যাপ্লাই করবা, আনসার করবা, শেষ। এবং তোমাদের এই যে বিন্যাস বলো বা সমাবেশ বলো বা সম্ভাবনা বলো, এই যতগুলা ম্যাথ করাইছি এই ম্যাথগুলা যদি তোমরা বুঝতে পারো, শিওর থাকো, যদি ফুল সিলেবাসে দেয় জিএসটি বলো, সেক বলো বা হোয়াট এভার ইন ফিউচার যতগুলো এক্সাম আছে, যদি এগেইন তোমরা সেকেন্ড টাইমও দিতে যাও, তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়া অর্থাৎ এইচএসসি 24-এর যারা আছো, তারা কিন্তু সেকেন্ড টাইম দিলে কিন্তু তোমরা ফুল সিলেবাস পাইবা। ক্লিয়ার? 26-এর সাথে যদি দেও আর কি, তখন কি হবে, তখন তো ফুল সিলেবাস থাকবে। আর ফুল সিলেবাস থাকলে ভাই এইটা ড্যাম শিওর থাকো, সম্ভাবনা টাচ করবে, বিন্যাস সমাবেশ টাচ করবে। সো এইখানে যতগুলো ম্যাথ পড়াইছি এইগুলা যদি তুমি মানে বুঝে নেও, প্লাস এইগুলা যদি তুমি পারো, তাহলে সম্ভাবনা বলো বা বিন্যাস সমাবেশ বলো, কখনোই কোনো ম্যাথে আটকাবা না। বুঝা গেল? তোমরা চেক করতে পারো এইগুলা দিয়ে। ওকে, ফাইন। তাইলে আমরা দেখি এখন সমাবেশের যে নর্মাল যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এনসিআর। এনসিআর সমান লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হচ্ছে আমাদের যে সম্ভাবনার, সরি, সমাবেশের মূল ফর্মুলা আর কি, এনসিআর। আমরা সমাবেশের ইংলিশ টার্ম হচ্ছে কমিউনিকেশন। সো এইখান থেকেই আসছে আর কি সিটা। আচ্ছা, আর পারমুটেশন হচ্ছে আমাদের বিন্যাস। ওকে, তো এখন দেখি আমরা বিন্যাস এবং সমাবেশের মধ্যে রিলেশনশিপটা। আমরা লাস্ট ক্লাসে অর্থাৎ বিন্যাসে দেখছিলাম এনপিআর সমান আমরা লিখতে পারি কি এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আমাদের কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাইলে এই দেখো এখানে একটা কমন টার্ম আছে না এইটা, তাইলে আমরা এখন দেখো চাইলেই লিখতে পারি কি এনসিআর সমান লিখতে পারি আমরা এনপিআর বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এনপিআর সমান হচ্ছে এনসিআর ইনটু আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ কোনো একটার সমাবেশ যদি জানো, কোনো ঘটনার বা কোনো কেসের যদি তুমি সমাবেশ জানো এবং কতটা ঘটনা নিয়ে কাজ করছো তার সেই সংখ্যাটা যদি জানো, তাইলে তুমি ওই ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করলেই তুমি কি পেয়ে যাচ্ছ, বিন্যাসটা পেয়ে যাচ্ছ। এটার অ্যাপ্লাই দেখবা টাইপ 5-এর মধ্যে করতে হচ্ছে। ওকে, সো এতটুকু জানি না রাখলাম আমরা। তাইলে চলো এখন আমরা এই যে কেসগুলো দেখি। আচ্ছা, এখানে আমি শর্টকাট ফর্মুলাও লিখে রাখছি। দেখো, যদি NC5 এবং NC7 হয় তাইলে NC10 সমান হোয়াট। তাইলে এখানে দেখো একটা ফর্মুলা লিখে রাখছি, NCA ইজ ইকুয়াল NCB। অর্থাৎ দুইটা কেসেই যদি n এর মান সেম হয়, দুইটা কেসেই যদি n এর মান সেম হয়, আর এর মান ডিফারেন্স হোক সমস্যা নাই, দুইটা কেসে যদি n এর মান সেম হয় এবং তাদের দুইজনের সমাবেশ যদি সেম হয়, তাহলে পরবর্তীতে আমরা n সমান লিখতে পারি a প্লাস বি। এন সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি। তাইলে আমাকে বলো এখানে এন এর মান কত হবে, এখানে এন এর মান কত হবে? এইখানে এন এর মান হবে, তাইলে আমাদের এন সমান হবে আমাদের 5 + 7 ইজ ইকুয়াল 12। হ্যাঁ, 5 + 7 ইজ ইকুয়াল 12। তার মানে এটার আনসারটা কি হবে ভাই? এটার আনসারটা হবে আমাদের 12C10। 12C10। এখন দেখো, তাইলে এটা কি তোমরা চাইলে কি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে না? ধরো যারা জিএসটি দিবা একটু দেখিয়ে দেই হ্যান্ড ক্যালকুলেশন। দেখো আমরা কি লিখছিলাম, 12 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আমাদের 12 - 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের কি 10 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আমরা যে সমাবেশের যে মূল ফর্মুলাটা এটা ইউজ করছি। ওকে, ফাইন। এখন মনে হইতে পারে যদি জিএসটিতে আসে এই প্রশ্নটা, এইটা কিভাবে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করবো, এত বড় সংখ্যা 12 ফ্যাক্টোরিয়াল। দেখো একটু চালাক হইবা।
12 ফ্যাক্টোরিয়াল বলছে আর নিচে বলছে কি 10 ফ্যাক্টোরিয়াল। গতদিনও আমি বলছিলাম ফ্যাক্টোরিয়ালের কেসে আমরা বড় সংখ্যাটাকে কি করবো, ভাঙবো। বড় সংখ্যাকে ভাঙলে আমরা ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়াল পাবো। তারপরে 12 ফ্যাক্টোরিয়ালকে চাইলেই তুমি লিখতে পারো 12 × 11 × 10 ফ্যাক্টোরিয়াল। এটাকে বুঝছি 12 ফ্যাক্টোরিয়ালকে চাইলেই, যারা ক্লাস করছিলাম লাস্টের দিন তারা একটু রেসপন্স করবা, বা যারা রেকর্ড দেখছে তারাও একটু রেসপন্স করতে পারো যে 12 ফ্যাক্টোরিয়ালকে কি আমরা এটা লিখতে পারি। সবাই বুঝছি এটা যে 12 ফ্যাক্টোরিয়ালকে যে এই জিনিসটা লেখা যায়। হ্যাঁ, ওকে। আর এখানে তো 12 - 10 মানে আমরা লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল, ইন্টু আমরা লিখতে পারি 10 ফ্যাক্টোরিয়াল। তারপরে এই 10 ফ্যাক্টোরিয়াল এই 10 ফ্যাক্টোরিয়াল বাদ। 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত পাই? 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে আমাদের 2। তার মানে এখানে আলটিমেটলি লেখা যায়, দেখো, 12 × 11/2। তার মানে এইটা এটা কাটলে 6, দ্যাটস ওয়াই 66। তার মানে এইটার আনসার হচ্ছে 66। বুঝতে পারছি এটা? সো এই জিনিসটা যে হ্যান্ড ক্যালকুলেশনও করা যায় কিন্তু, সো আমি হ্যান্ড ক্যালকুলেশনও দেখিয়ে দিলাম। যারা জিএসটি বা এরা যদি ডিউ টেকেও তোমরা এক্সাম দাও তাইলে আর কি তোমাদের হেল্পফুল হবে। বাট সেকে আসলে এইটাকে আমরা ক্যালকুলেটারে বসিয়ে বের করতে পারবো যে 12C10। ক্যালকুলেটারে এটা কিন্তু ক্যালকুলেটারে বসিয়েও করা যাইব, জাস্ট ডিরেক্ট। ওকে, তাইলে আর আমরা ক্যালকুলেটারে দেখাই না। গতদিন কিন্তু আমি দেখাইছিলাম কিভাবে যে পির ভ্যালুটা ক্যালকুলেটারে বের করতে হয়, যেহেতু সবাই বলছে যে ক্যালকুলেটার পারবা, সো আর ক্যালকুলেটার আমি দেখাই না। ওকে, ফাইন। নেক্সট আমরা মুভ করি। তাহলে নেক্সটে এইটার তো আনসার পারার কথা, এটার আনসার হবে n সমান কত হবে? শেষ। ওই আগের ফর্মুলা, এনসি এ ইজ ইকুয়াল, যদি এনসি বি হয় তাহলে আমরা n সমান লিখতে পারি a প্লাস বি। এই ফর্মুলাটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। সো এটা আর বোঝার কথা। পরেরটাতে আসি। পরেরটাতে দেখো আমাকে এখন দিয়ে দিছে কি, বিন্যাস অ্যান্ড সমাবেশের যে ইয়েটা আছে, রিলেশনশিপটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাইলে দেখো আমরা সমাবেশ সমান আমরা কি লিখছি, সরি, হ্যাঁ, বিন্যাস সমান আমরা কি লিখতে পারি, এনপিআর সমান আমরা একটু আগেই দেখছিলাম এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তার মানে এনপিআর এর ভ্যালু কত দেওয়া আছে? এনপিআর এর ভ্যালু দেওয়া আছে আমাদের 240, এটা দেওয়া আছে 10 ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এইটুকু গেল। তার মানে এখন আমরা এখান থেকে আমরা বলতে পারি কি, যে আর ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে আমাদের 2, দ্যাটস ওয়াই আর সমান আমরা লিখতে পারি কত, 2। কার ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2? আমরা জানি কি 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুই হচ্ছে 2, তার মানে আর এর ভ্যালু কত আমাদের 2। এখন আমাকে বের করতে হবে এন এর ভ্যালু কত। আর এর ভ্যালু তো আমরা 2 পাইছি, এখন আমাকে বের করতে হবে এন এর ভ্যালু কত। তাহলে এন এর ভ্যালু আমরা কিভাবে বের করব? তাইলে আমরা পারমুটেশন নিয়ে কাজ করি। আচ্ছা, তাহলে এন পি টু সমান দেয়া আছে আমাদের 240। ওকে, তাইলে আমি এন পি টু কি লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আমার n-2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 240। এটুকু তো বুঝছি। এখন এই দুইটার মধ্যে বৃহৎকে, এই দুইটার মধ্যে বৃহৎ সংখ্যা হচ্ছে আমাদের এন ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা ভাঙবো কাকে? এন ফ্যাক্টোরিয়ালকে। তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি, দেখো, এন ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আর নিচে তো আমাদের n-2 ফ্যাক্টোরিয়াল আছেই, ইজ ইকুয়াল আমরা কত, 240। তার মানে এই যে n-2 আর n-2 কি বাদ। তার মানে এখন আমাদের দাঁড়াইলো কি, তার মানে আমাদের দাঁড়াইলো এন স্কোয়ার মাইনাস এন মাইনাস 240 ইজ ইকুয়াল 0। এখন এইটাকে তুমি দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে এন এর মানটা বের হয়ে আসবে। তো আমি এটা আর ক্যালকুলেটারে করে ফেলি, এখানে আর দেখি আমি সময় নষ্ট করি না। তাইলে 1 - 1 -240। তার মানে আমাদের এইখানে মান আসে, এন এর মান আসে, দেখো, ক্যালকুলেটারে বসাইলে এন সমান আসবে আমাদের কত, যে এন সমান আসবে আমাদের, একটা আসে 16 আর একটা আসে -15, বাট নেগেটিভ মান গ্রহণযোগ্য না। তার মানে এইটার আনসার বাদ। তার মানে আনসার হবে এন ইজ ইকুয়াল আমাদের হবে 16 আর আর ইজ ইকুয়াল আমাদের 2। শেষ। এটা কি সবাই বুঝছি? Yes. জি, ফাইন। ওকে, তারপরে ম্যাথ। এইখানেও দেখো একটা ফর্মুলা লিখে রাখছি যে এনসিপি, সরি, হ্যাঁ, এনসিআর আর এনসি আর -1, অর্থাৎ এইখানে যে আরটা আছে এইখানে যদি
আর থেকে একটা কম থাকে আর দুইটার ক্ষেত্রে যদি এন সাইন থাকে আর মধ্যেখানে যদি একটা প্লাস সাইন থাকে, তাহলে এটাকে লিখতে পারি আমরা যে এন প্লাস ওয়ান সি আর, এন প্লাস ওয়ান সি আর। ওকে, তো এই ফর্মুলাটাই আমরা এইখানে অ্যাপ্লাই করবো। দেখো এইখানে দুইটার ক্ষেত্রে এন এর ভ্যালু সেম, আর এইখানে আছে 4, এইখানে আছে 3, তার মানে একটা ভ্যালু কম আছে। ইজ ইকুয়াল বলছে কি 17 হইলে আমাদের বলছে কি এন এর মান হোয়াট। তার মানে এখন এইটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি, দেখো এই যে এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই দুইটার পরিবর্তে লিখতে পারি এন প্লাস ওয়ান সি, আর বলতে আমাদের কত আছে, আর বলতে আছে আমাদের 4, 4 ইজ ইকুয়াল আমাদের দেওয়া আছে কত 70, এন প্লাস ওয়ান সি 4 ইজ ইকুয়াল 70। এখন বলছে এন এর মান কত। ওকে, এন এর মান কত, তাহলে এইটা আমরা বের করব। তো এইটা এখন চাইলে দেখো আমরা ফর্মুলা দিয়েই বের করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। আর জিএসটিতে হইলে তুমি অপশন টেস্ট করে করে করতে পারো, কারণ ধরো তোমাকে একটা ভ্যালু দেওয়া হবে, ওই চারটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা দিয়ে তুমি অপশন টেস্ট করেই ইউজ হবে, মানে ইজি হবে আর কি। তাইলে আমাদের যেহেতু অপশন নাই, ক্যালকুলেটর দিয়েও চুরিবিদ্যা দেখাইতে পারি, সমস্যা নাই। বাট আমাদের এখন যেহেতু অপশন নাই, তাহলে আমরা দেখি উইদাউট অপশনে কেমনে করতে পারি। তার মানে সেটা হবে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই হবে আমাদের কি এন ফ্যাক্টোরিয়াল মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আমাদের কত আছে আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল আমাদের কত 70। ওকে, তার মানে এখানে কি পাচ্ছি আমি, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পাচ্ছি এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, আর এইখানে আসলো 4 ইন্টু, এটা আসে মনে হয় 24, এটা কিন্তু 11 না, প্লাস, এটা প্লাস ওয়ান। ওকে, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল এত। সো এইটা গেল। এখন এইটাকে যে জিনিসটা করতে হবে, এইখানে তার গুণ হলে তার তুমি ভ্যালুটা পেয়ে যাচ্ছ। এখন এই দুটো আমাদের বড় হলো আমাদের এন প্লাস ওয়ান, এই দুটো আমাদের বড় হচ্ছে আমাদের এন প্লাস ওয়ান। তাহলে এন প্লাস ওয়ানকে টেনে আমাদের এন মাইনাস থ্রিতে নিতে হবে। তার মানে এইটাকে যদি তুমি নিতে চাও, তাহলে দেখো এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে তুমি লিখতে পারো এন প্লাস ওয়ান, দেন হচ্ছে আমাদের এন, দেন হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান, দেন হচ্ছে আমাদের এন মাইনাস টু, দেন হচ্ছে আমাদের এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আমাদের এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল আর ইজ ইকাল 17 টু 24 শেষ। এখন এই এন মাইনাস এইটা বাদ, এখন এইগুলাকে তোমাকে গুণ করতে হবে, গুণ করে এইটার সলভটা বের করতে হবে। এখন দেখো এত বড় সংখ্যা তো তুমি অ্যাকচুয়ালি পারবে না। এখন তোমার কাছে মনে হইতে পারে, তোমাদের কাছে মনে হইতে পারে যে তাইলে ভাই যেহেতু এইটা দিল, আরে ভাই যেহেতু এর মধ্যে কি আছে অপশন আছে, ক্লিয়ার। তাইলে এখন দেখো এটা অপশন যেহেতু নাই, সেহেতু আমরা যদি এটা সেকে আসতো তাইলে এটা আমি কিভাবে করতাম, এটার জন্য আমি ক্যালকুলেটর নিতাম আর নিয়ে আর কিছু সম্ভাব্য ভ্যালু ধরে আমি করতাম। লাইক দ্যাট তুমি এন এর মান 5 ধরো, লাইক দ্যাট এন এর মান তুমি 5 ধরো। আচ্ছা, তো এন এর মান 5 ধরে তুমি টেস্ট করবা একবার, দেন 6 ধরে, তাইলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। হ্যাঁ, 7 আসে। তো এজন্যই বলছিলাম এইটা, এই দেখো হ্যান্ড ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্ট এইভাবে আসবে, দেন এইটা দেবা, দেন তুমি হ্যান্ড ক্যালকুলেশন করে সলভটা মিলাই দিতে পারছো না, ক্লিয়ার। তার মানে এই টাইপের যদি ম্যাথ আসে, বৃহৎ যদি ম্যাথ আসে এইভাবে যদি মনে হয়, তখন আমরা ক্যালকুলেটর দিয়ে টেস্ট করবো। জাস্ট একটা ভ্যালু ধরবো, এজাম্পশন একটা ভ্যালু ধরবো, দেন আইডিয়া পাবা। লাইক দ্যাট আমি যদি 5 ধরতাম, তাহলে এইখানে আমার ভ্যালু কত আসতো আমি বলে ফেলি, 5C4, তার মানে ভ্যালু আসতো 5, তার মানে ক্ষুদ্র একটা ভ্যালু আসতো। ওকে, তাহলে আমি দেখি 6C4 ধরলে আসে আমাদের 15, দেন দেখো 7C4 ধরলে আসে আমাদের, আনসার 7 হবে না, 7C4 ধরলে আসবে আমাদের কত, 35। আচ্ছা, 8C4 ধরলে আসবে আমাদের কত, 70, আনসার 7 হবে, হ্যাঁ। এইখানে দেখো 8C4 এর ভ্যালু আসবে আমাদের কত, 70। তার মানে আমাদের এন এর মান বলছে না, এন সমান, এই দেখো এইখানে 8 বলতে কি বুঝছি আমি, এন প্লাস ওয়ান, তার মানে এন এর মান হচ্ছে 8 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 7। ইউজ ক্যালকুলেটর, ক্যালকুলেটর, জি। এটা কি সবাই বুঝছি যে কিভাবে করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন, এইটা কোনো শর্টকাট নাই, না এটা কোনো শর্টকাট নাই। শর্টকাট আমি দেখিয়ে দিছি, এই জানি এই ফর্মুলাটা হচ্ছে শর্টকাট আর কি, যদি প্লাস থাকে তাহলে এইটার ফর্মুলা হচ্ছে শর্টকাট। এটার শর্টকাট একমাত্র অপশন টেস্ট, না হয় তোমার এজাম্পশন মেথড, একমাত্র অপশন টেস্ট, না হয় তোমার এজাম্পশন মেথড। তো এজাম্পশন মেথডে তো আমি বুঝেই বলেই দিলাম।
যে একটু ট্রাই করবা তাইলেই বুঝতে পারবা। ধরো তুমি 5 থেকে শুরু করলা বা 6 থেকে শুরু করলা, আমরা দেখতে পাচ্ছি 5-এর পরে যখন তুমি 6 ইউজ করবা, ধরো একটা সংখ্যা তুমি জাস্ট একটা অ্যাজাম্পশন সংখ্যা নিলা, ধরো তুমি নিলা 6, কারণ 6 নিয়ে দেখলা এটা ক্রস করে ফেলছে, তাহলে 6-এর একটা বেশি দিবা, এইটার একটা কম দিবা, তাহলে তুমি বুঝতে পারো তোমার উপরের দিকে যাওয়া লাগবে নাকি নিচের দিকে যাওয়া লাগবে। ক্লিয়ার? ওকে, পরেরটা আসি, এইগুলো হচ্ছে আমাদের রিয়েল প্রবলেম। আচ্ছা, দেখো এইগুলো হচ্ছে আমাদের রিয়েল প্রবলেম। কি বলছে দেখো, 6 জন বালক, এই যে আমি বলছিলাম যে এইগুলার মানে সমাবেশ বলো বা বিন্যাস বলো, এইগুলার কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম স্টেটমেন্ট পড়ে আমাকে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে বলছে কি দল গঠন, দল গঠন, কমিটি গঠন, তারপরে হচ্ছে আমাদের বাছাই করা, এই ওয়ার্ডগুলা থাকে অ্যাকচুয়ালি সমাবেশ। দল গঠন, কমিটি গঠন, কমিটি গঠন, বাছাই করা, এই শব্দগুলো যদি থাকে তাইলে বুঝে নিবা সেটা হচ্ছে আমাদের সমাবেশ করতে হবে, সমাবেশ করতে হবে। আবার এখানে আরেকটা কাহিনী আছে, যদি সংখ্যা গঠন বলে বা সংখ্যা সাজানো বলে, তাহলে সেটা কিন্তু আবার বিন্যাসে পড়ে যাবে। তো এই বাংলা কথাটা বুঝতে হবে যে এটা বিন্যাস বলছে নাকি সমাবেশ বলছে, এই জিনিসটাই একটু কনফিউশনের। ওকে ফাইন, এখন দেখি আমাদের কি প্রবলেম। দেখো 6 জন বালক এবং 5 জন বালিকা কত উপায়ে 3 জন বালক এবং 2 জন বালিকা নিয়ে একটি দল গঠন করতে পারো। তার মানে আমরা কি 5 জন একটা দল গঠন করব, ঠিক আছে? এখন আমরা কত উপায়ে নিতে পারি, এখন 6 জন বালক থেকে তোমাকে 3 জন বালক কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে 6 জন থেকে 3 জন বালক আমরা বাছাই করব, কতভাবে করতে পারি, 6C3। আচ্ছা, আবার 5 জন বালিকা থেকে 2 জন বালিকা আমরা বাছাই করতে পারবো কত, 5C3। এইভাবে যদি স্বতন্ত্র ইউনিক থাকে, দেন তাদের মোট বাছাইটা হবে তাদের মাল্টিপ্লিকেশনের সমান। তার মানে এইটার আনসার হবে 6C3 ইন্টু 5C3। তার মানে এখন তুমি ক্যালকুলেশন করে ফেলো, 6C3 এবং 5C3 কত আসে। 6C3 মানে এইটা আসে 20, আর 5C, হ্যাঁ 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 এটা রাইট। এখানে তো 2 জন বলছে, আমি 3 দিলাম কেন, 5C2 হবে এটা, 2 জন বলছে। রাইট রাইট রাইট, আমি এখানে এই যে আমি ভাবছি 3 জন 3 জন করে, 5C2, তাহলে 5C2 ভ্যালু আসে আমাদের 10। তার মানে এইটার আনসার হচ্ছে 200। এটাকে বুঝতে পারছি? ক্লিয়ার? বাকিরা? ওকে ফাইন, পরের প্রবলেম আসি। পরের প্রবলেমও সেম প্রবলেম, সেম স্টেটমেন্টের প্রবলেম। এখানে কি বলছে দেখো, একজন পরীক্ষার্থীকে 8টি প্রশ্ন হতে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই লাইক যে তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো। এখন প্রথমে 5টি থেকে 3টি প্রশ্ন বাছাই করতে হবে, আর সে কত উপায়ে প্রশ্নগুলো বাছাই করতে পারে। তাহলে 5টি প্রশ্ন থেকে সে 3টি প্রশ্ন বাছাই করবে, আচ্ছা আমরা বাছাই করে নেই। 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন বাছাই করতে পারে 5C3 ওয়েতে। ওকে, আচ্ছা, এখন তাকে মোট কয়টা আনসার করতে হবে, মোট আনসার করতে হবে তাকে 5টা। তার মানে সে 3টা বাছাই করে ফেলছে, তার মানে কি সে 3টা আনসার করে ফেলছে। ওকে, আচ্ছা, এবং কয়টা থেকে 3টা বাছাই করছে, সে 5টা থেকে 3টা বাছাই করছে, তার মানে তার কাছে মোট অপশন কয়টা ছিল, 8টা ছিল প্রশ্ন। তার মানে বাকি প্রশ্ন কয়টা বাকি থাকলো, বাকি তার প্রশ্নটা বাকি থাকলো 3টা, আর তাকে সিলেকশন করতে হবে কয়টা, 2টা। তার মানে 3C2। এই প্রবলেম স্টেটমেন্টের আনসার কি বুঝতে পারছি? তার মানে 5C3 ইন্টু 3C2। এই দেখো তার মোট কিন্তু প্রশ্ন 8টা আছে, আর মোট সে 5টা বাছাই করবে, এই দেখো 3+2। আচ্ছা, আবার বলবেন? ওকে ফাইন, এখন দেখো এর কাছে, তার কাছে ছিল 8টি প্রশ্ন, সে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে একটা শর্ত দিয়ে দিছে, সে প্রথম 5টি হতে 3টি বাছাই করতে পারে, বা তাকে বাছাই করতে হবে, বা তাকে 5 থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে।
তার মানে সে 5টি প্রশ্ন থেকে, এই যে 5টা, এই 5টা কিন্তু 8টার মধ্যে ইনক্লুডেড, এবং তাকে যে উত্তরটা দিতে হবে 3টা, এই 3টা কিন্তু এই 5টার মধ্যেই ইনক্লুডেড। তার মানে দেখো, এখন এই যে 5টা প্রশ্ন থেকে সে 3টা প্রশ্ন বাছাই করতে পারবে 5C3 ওয়েতে। ওকে, তার মানে তার কি, তার 5টা প্রশ্ন নিয়ে কাজ করা শেষ এবং 3টা বাছাই করা শেষ। তার মানে তার কাছে গিভেন প্রশ্ন ছিল কয়টা, 8টা। তার মানে সে তো 5টা প্রশ্ন নিয়ে কাজ করে ফেলছে অলরেডি। তার মানে তার কাছে অবশিষ্ট প্রশ্ন কয়টা থাকলো, তার কাছে অবশিষ্ট প্রশ্নটা হলো 3টা। ওকে, সে অলরেডি 3টা আনসার করে ফেলছে। তার মানে তাকে আর কয়টা আনসার করতে হবে, 2টা আনসার করতে হবে। তার মানে এখন আমাদের দাঁড়াইলো কি, 3টা থেকে তাকে 2টা সিলেকশন করতে হবে। তার মানে 3টা থেকে 2টা সিলেকশন করতে পারে কয়ভাবে, 3C2 ভাবে। ওকে, তার মানে এখন তাহলে মোট বাছাই সংখ্যা কত হবে, 5C3 ইন্টু 3C2। এটাকে বুঝতে পারছি এখন? তার মানে এইটা আসবে 3। তার মানে আনসারটা হবে আমাদের 30। ওকে, দেন আমরা নেক্সটে মুভ করি। এখন দেখি আমরা এই প্রবলেমটা অনেকবার আসছে, এটা ডিউতে আসছে। 6জন ছাত্র এবং 5জন ছাত্রী হতে 5জনের একটা কমিটি গঠন করতে হবে, যেন কমপক্ষে একজন ছাত্রী ও ছাত্র অন্তর্ভুক্ত থাকে। সো এইটার ক্ষেত্রে তোমাকে সম্ভাব্য উপায়গুলো বের করতে হবে, মানে কত উপায়ে কমিটি গঠন করা যেতে পারে। আগের মতো কিন্তু তোমাকে ডিরেক্ট বলে দেয় নাই। ক্লিয়ার? তারপরে তোমাকে 5জনের কমিটি গঠন করবে, আগে কিন্তু যতজন আসছিল ঠিক ততটাই তোমার কিন্তু গঠন করতে হয়েছে। তাহলে তোমাকে আগে নির্বাচন করতে হবে তুমি কিভাবে নিবা, কয়জন কয়, মানে কমিটি গঠন করবে আর কি। তো আমরা প্রথম কেসটা দেখি। একটাতে রাখলাম ছাত্র, একটাতে রাখলাম ছাত্রী। ওকে ফাইন। তাইলে আমাকে কিন্তু কমপক্ষে একজন ছাত্র এবং একজন ছাত্রী ইনক্লুডেড রাখতেই হবে, বেশি রাখলে কিন্তু সমস্যা নেই। ওকে, আবার মোট ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হতে হবে ওই কমিটিতে 5জন। ওকে, তাহলে আছে ধরলাম আমরা একজন ছাত্র নিলাম, আর আমরা কয়জন ছাত্রী নিলাম, 4জন ছাত্রী নিলাম। অসুবিধা আছে এইটা নিলে? টোটাল ছাত্র আছে 6জন, আর ছাত্রী আছে আমাদের কত, 5জন। এটা নিয়ে তো অসুবিধা নাই, কারণ দেখো আমি ন্যূনতম একজন ছাত্রকে রাখছি, এবং কমপক্ষে আমাকে একজন ছাত্রী বলছিল, এখানে একজন ছাত্রীকেও রাখছি, এবং আমাকে টোটাল 5জনের কমিটি গঠন করতে হবে। তার মানে 1+4। এটাকে বুঝতে পারছি? তার মানে এইটার বাছাই সংখ্যা হবে, তখন আমি 6জন থেকে একজন সিলেক্ট করব এইটা, দেন হচ্ছে আমি 5জন থেকে 4জন সিলেক্ট করব এইটা। তার মানে এইটার রেজাল্ট যা আসে সেটাই আর কি। এইখানে, এখানে আরো কিন্তু উপায় বাকি রয়েছে। 5C4, তার মানে এইখানে আসবে 30। ওকে, তার মানে এইটা তুমি 30টা উপায়ে তুমি বাছাই করতে পারো। আচ্ছা, পরের স্টেটমেন্ট আসে। পরের স্টেটমেন্টে আমি নিলাম 2জন ছাত্র আর 3জন ছাত্রী। এটাও তো আমাদের কন্ডিশনটা ফুলফিল করে। তার মানে এই ক্ষেত্রে আসবে 6C2 ইন্টু 5C3। তার মানে এইটার ওয়ে আসবে 150। দেন পরের স্টেটমেন্টে আসে। পরের স্টেটমেন্টটা কি বলছে, ধরো আমি 3জন ছাত্র নিলাম, আর আমি কি নিলাম, 2জন ছাত্রী নিলাম। তাহলে 6C3 ইন্টু 5C2। তার মানে এইটার ওয়ে হচ্ছে এইটা। দেন আমি যে কাজটা করতে পারি, আমি 4জন ছাত্র নিতে পারি, একজন ছাত্রী নিতে পারি। তাহলে 6C4 5C1, তাহলে 75। তার মানে মোট হবে আমাদের কত, শেষ। এতটি উপায়ে আমরা কমিটিটা গঠন করতে পারবো। এটাকে বুঝছি।
সবাই কি বুঝছে এটা? ওকে, ফাইন। এখন দেখি আমরা যে এইটা নিজে করবা, এটা আমি করিয়ে দিব না, এইটা তোমাদের দায়িত্ব। এইচডাব্লিউ তাহলে এখানে জাস্ট প্রবলেমটা একটু বলে দিই। 6 জন বিজ্ঞান ও 4 জন কলা বিভাগের ছাত্র, অর্থাৎ 6 জনের তুমি একটা কমিটি গঠন করবা, এবং বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে। তার মানে তুমি ধরো কলা বিভাগের ছাত্র যতজন নিবা তার থেকে বেশি সংখ্যক থাকতে হবে বিজ্ঞানের ছাত্র, তার মানে তোমার অলওয়েজ বিজ্ঞানের ছাত্র সংখ্যা বেশি থাকতে হবে। লাইক দ্যাট একটা কন্ডিশন আমি বুঝিয়ে দিই। ধরো তুমি নিছো, কলা বিভাগের ছাত্র নিছো 2 জন, তার মানে বিজ্ঞানের ছাত্র তোমাকে মাস্ট বি 4 জন নিতে হবে, কারণ টোটাল 6 জনের। ওকে। এখন তুমি ধরো কলা বিভাগের বিজ্ঞানের ছাত্র নিছো 1 জন, কলা বিভাগের ছাত্র 4 জন তুমি নিতে পারবা না, কারণ আমাকে বলছে বিজ্ঞানের ছাত্রকে আমি প্রায়োরিটি দিতে হবে। বুঝতে পারছি? আবার তুমি এই কেসটা করতে পারো, এটাও নিতে পারো, 4-2-5-1। আরেকটা জিনিস নিতে পারো, এখানে তো বলে নাই যে তোমাকে কলা বিভাগের ছাত্র মানে নিতে পারবা না, এমনটা তো বলে নাই। বিজ্ঞানের সবগুলো নিলে কলার কোনো কিছুই নেই। তার মানে এই হচ্ছে আমাদের তিনটা ওয়ে এই প্রশ্নের ক্ষেত্রে। আমাকে কিন্তু বলে নাই যে ন্যূনতম 1 জন কলা বিভাগ বা ন্যূনতম 1 জন বিজ্ঞানের ছাত্র রাখতে হবে, এই ধরনের কোনো কন্ডিশন বলে নাই। স্যার, এখানে শুধু তিনটা কেস হবে? ইয়েস, এখানে এই তিনটা কেসই হবে। আমি 4 জন বিজ্ঞান 2 জন কলা বিভাগের নিতে পারি। আবার দেখো, আমি 5 জন বিজ্ঞান 1 জন কলা বিভাগের নিতে পারি। আবার আমি 6 জনই বিজ্ঞানে নিতে পারি, কারণ আমাকে বলছে অলওয়েজ বিজ্ঞানের ছাত্রকে সংখ্যাগরিষ্ঠতা দিব, এবং আমাদের 6 জনেরই টিম হইতে হবে। তাহলে এই তিনটা কেসেই মোট মানে সদস্য সংখ্যা 6। দেন এগুলার ইয়েটা বের করে ফেলবা। তো নিজ দেখতে এগুলো সলভ করতে পারবো না? ওকে, তাইলে যারা নোট করা সলভ করে ফেলবা। এখন আসি আমরা বহুভুজের সংখ্যা এবং কর্ণ সংখ্যা। দেখো, তোমাকে যদি বলে বাহু সংখ্যক বা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজ এন সংখ্যক, এখানে আমি লিখতে ভুলে গেছি, এন সংখ্যক বাহু আছে বা এনটি বিন্দু আছে, তাহলে তুমি ত্রিভুজ গঠনের সংখ্যা হবে NC3, এবং তার কর্ণ সংখ্যা হবে NC3 - n। এই যে কর্ণ সংখ্যার ক্ষেত্রে অলওয়েজ যতগুলা বাহু আছে ততগুলা বাহু তোমার কি করতে হবে? মাইনাস করতে হবে, মাথায় রাখবা। আচ্ছা, তারপরে দেখো, এন সংখ্যক এখানে একটা মিসিং, এন সংখ্যক বাহু বা বিন্দু দিয়ে গঠিত চতুর্ভুজ সংখ্যা হচ্ছে NC4। এখন ত্রিভুজ বলো বা চতুর্ভুজ বলো, যদি তাদের বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এই কন্ডিশনটা এটা তো তুমি পেয়ে গেছো। বিন্দু দিলে কিন্তু ডিরেক্ট NC4 দিয়ে করতে পারো, বাট বাহু দিলে একটু ভাবতে হবে। বাহু দিলে সবগুলা বাহুই যে চতুর্ভুজ গঠন করবে বা ত্রিভুজ গঠন করবে এমন কোনো কথা নাই। কারণ দেখো, চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটা বাহুর সমষ্টি অবভিয়াসলি চতুর্থ বাহু থেকে বেশি হতে হবে, বা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি দুইটা বাহুর সমষ্টি অবভিয়াসলি তৃতীয় বাহু থেকে বেশি হতে হবে। তাহলে ধরো, তোমাকে তিনটা বাহু দিল এইভাবে, ওয়ান বাহুর দৈর্ঘ্য আর কি। ধরো বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি আমি, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ধরো তোমার 3, এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত, ধরো 6 সাপোজ। তাইলে তুমি যে ত্রিভুজ যে গঠন করবা, ত্রিভুজ যে গঠন করবা, এখানে কয়টা কেসে ত্রিভুজ গঠিত হবে না বলতে পারবা? এই যে এইটা দ্বারা কিন্তু 2-3 এইটা দ্বারা কিন্তু তোমার ত্রিভুজ গঠিত হবে না, কারণ 2 এবং 3 দ্বারা যদি যোগ করো তাহলে হয় 5, যেটা 6 থেকে ছোট। তার মানে গঠন হবে ধরো 3-6, তিনটা বাহু আছে, তার মানে আমাদের কয়টা ত্রিভুজ গঠিত হইতে পারে দেখো, আমি এখানে যদি আমি আনসারটা বলে দিই, তাহলে এন সংখ্যক মানে তিনটা বাহু দেওয়া আছে, তার মানে হবে 3C3। আমাদের লজিক অনুযায়ী সেটা হওয়ার কথা, এই যে ফর্মুলা অনুযায়ী হওয়ার কথা কত, 3C3। বাট কোন কেসে আমাদের ত্রিভুজটা গঠিত হতে পারবে না? 2-3-6 এই বাহু নিয়ে গঠিত হতে পারবে না। 2-6 নিয়ে গঠিত হইতে পারে, এবং 3-6 নিয়ে গঠিত হইতে পারে। ওকে, তার মানে এখান থেকে মাইনাস হবে আমাদের কত, 1। এখানে একটা ত্রিভুজও গঠিত হবে না, জিরো আনসার।
আচ্ছা, এক মাইনাস কেন? আমি বলছিলাম এই দেখো, এখানে লিখেও দিছি চতুর্ভুজের যে কোনো তিন বাহুর সমষ্টি কি হয়, চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে দেখো আমি যেহেতু এখানে ত্রিভুজ লিখছি, আমরা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি, বৃহত্তর। ওকে। তাহলে যদি আমরা ধরো পিথাগোরাসের ত্রিভুজের ক্ষেত্রে, আমরা যেহেতু পিথাগোরাস চিনি, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজটা চিনি, সেটা দিয়ে বেশি ফিল করতে পারি। আমি সমকোণী ত্রিভুজ দিয়েই বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা ত্রিভুজ তুমি নিলা, সমকোণী ত্রিভুজ নিলা, তাইলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ধরো তুমি একটা বাহু নিলা, ধরো কি বলবো, লাইক দ্যাট, ওকে। তাহলে ধরো এইখানে তুমি নিলা 6, এইখানে নিলা তুমি 3, তার মানে অপর বাহুটা কত আমাদের 2 না? সেটাকে এইখানে সম্পূর্ণ ত্রিভুজটা মানে টাচ করতে পারবে? অবভিয়াসলি পারবে না। ধরো 2 হলে এইখানে এসে মানে থেমে যাইবে আর কি। 2 যদি হয় তাহলে এইখানে এসে থেমে যাইব, এতটুকু হবে 2। তার মানে এইটা কি, এই বাহু দ্বারা কি ত্রিভুজ গঠন সম্ভব? অবভিয়াসলি না। সো এজন্য আর কি তোমাকে মাইনাস করতে হবে। আচ্ছা, আমরা প্রবলেম স্টেটমেন্ট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তো এটা থেকে আসছে কর্ণ সংখ্যা, তো আর আমি বলছিলাম ওই, তো সপ্তভুজের কর্ণ সংখ্যা কত? আমার বলো সপ্তভুজের কয়টা শীর্ষবিন্দু আছে? একটা সপ্তভুজের শীর্ষবিন্দু সংখ্যা কত? 7টা। সপ্তভুজ মানে হচ্ছে তার 7টা বাহু আছে, দেড়শোই তার শীর্ষবিন্দু হচ্ছে 7টা। ওকে। তার মানে 7, যেহেতু আমরা কর্ণ বের করব, কর্ণ বের করব, তার মানে কর্ণ কি হয়, আমাদের দুইটা বিন্দু দিয়ে কর্ণ হয়, তাহলে সেটা হবে 7c2। তারপরে আমি বলছিলাম এই যে যে সংখ্যাটাই বের করবো সেখান থেকে বাহু সংখ্যাটা মাইনাস করতে হবে, তাহলে -7। তার মানে এটার আনসার হবে 7c2 - 7। এই যে এখানে আমি লিখেও দিছি যে কর্ণ সংখ্যা হইলেই আমরা যে মূলত যতগুলা ইয়ে আছে এইগুলা করে দেন আমাদের বাহু সংখ্যাটা মাইনাস করতে হবে। তার মানে এটার আনসার হবে 7c2 - 7। 7c2 - 7, তার মানে এটার আনসার হচ্ছে 14। ইয়েস, 14। ওকে, ফাইন। তারপরে আসি আমাদের, ওকে, এইটা দেখো, আমাকে বলছে এখানে দৈর্ঘ্য বিশিষ্ট বাহু দ্বারা কতগুলা ত্রিভুজ গঠন করা যাবে। এখন এইটা বুঝতে পারবা। কারণ এখানে কয়টা দৈর্ঘ্যের বাহু দেওয়া আছে? 4টা দৈর্ঘ্যের বাহু দেওয়া আছে। তার মানে ইয়েস, 14, আগেরটা আনসার 14। তার মানে এটা আনসার হওয়া ছিল 4c3। এটাই তো আমাদের আনসার হওয়া উচিত ছিল। যেমন আমি ফর্মুলা লিখছিলাম কত, যে NC3 মানে n সংখ্যক বাহু বা n সংখ্যক বিন্দু থাকলে গঠিত ত্রিভুজ সংখ্যা হচ্ছে NC3। তার মানে এটার আনসার হওয়া উচিত 4c3। বাট আমরা জানি কি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে তুমি যদি এখানে দেখি আমরা কয়টায় এই কন্ডিশনটা মানে না, আমি যদি নেই 6, 9 এবং 15 নেই, তাইলে কি এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ 6 এবং 9 যোগ করলে কত হয়? 15, যা এই 15 সমান। কারণ হচ্ছে 6 + 9 = 15 = 15, যা ত্রিভুজ গঠন করে না। ত্রিভুজ গঠন করে না। তার মানে একটা বাহুয়ে আমাদের এই তিনটা বাহুয়ে কিন্তু ত্রিভুজ গঠন করবে না। ওকে। তার মানে 4c3-র মধ্যে কিন্তু এই বাহুটা ইনক্লুডেড। তার মানে এই বাহুটা আমাকে বাদ দিতে হবে, মানে এই ইয়েটা বাদ দিতে হবে। আচ্ছা, আর কোনো কিছু আছে এইখানে? হ্যাঁ, আরেকটা আছে। সেটা কি? দেখো 6, 9, 18, এইটা দ্বারাও কিন্তু কোনো কি হবে না, কোনো ত্রিভুজ হবে না। তার মানে কয়টা এইখানের মধ্যে, তো 4c3-র মধ্যে কিন্তু এই দুইটা ইনক্লুডেড। তার মানে এই দুইটা যেহেতু ইনক্লুডেড, কিন্তু এইগুলা দ্বারা তো ত্রিভুজ গঠিত হচ্ছে না। তার মানে এই দুইটাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে 4c3 - 2। এখন কি বুঝতে পারছি আগে কে প্রশ্নটা করছিল? হ্যাঁ, নুসরাত, এখন কি বুঝতে পারছি? জি। ওকে। তার মানে এটার আনসারটা কত হবে দেখি আমরা, 4c3 - 2, তার মানে এটার আনসার হবে 2। আচ্ছা, পরের প্রবলেমে, এটা একবারে ইজি, এটা পারার কথা, এটা না বললেও পারার কথা। আমাকে বলছে একটি পঞ্চভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে কতগুলো ত্রিভুজ গঠন করা সম্ভব? পঞ্চভুজ মানে হচ্ছে 5টা কৌণিক বিন্দু হবে, তার মানে আনসার হবে 5c3। আর চতুর্ভুজ যদি বলতো তাহলে হয়তো আনসার 5c4। শেষ। তো সবাই পারার কথা।
ওকে, এখন দেখো সমাবেশের সাহায্যে শব্দ গঠন। ওই যে আমি বলছিলাম সমাবেশের সাহায্যে শব্দ গঠন, তার মানে শব্দ গঠন মানে কি, আমাদের করতে হবে বিন্যাস, এখানে করতে হবে বিন্যাস, বাট সমাবেশের সাহায্যে করতে হবে। আর আমরা বুঝবো কিভাবে যে কোন শব্দ গঠনটা বিন্যাস মানে সমাবেশের সাহায্যে করতে হবে। গতদিন যারা বিন্যাস করছো তারা বুঝতে পারবা, মানে প্রবলেম দেখলেই ধরতে পারবা। ওকে, দেখো, যদি প্রশ্নে উল্লেখ থাকে যে কিছু সংখ্যক অক্ষর নিয়ে তুমি শব্দ গঠন বা তৈরি করার প্রক্রিয়ায় উল্লেখ থাকে, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, সমাবেশের আদলে বাছাই করতে হবে, দ্যাটস মিন সমাবেশ করতে হবে। তারপর সমাবেশের সাথে যতগুলো সংখ্যা, মানে তুমি যতগুলো সংখ্যা নিয়ে তুমি গঠন করবা সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল করতে হবে। তার মানে ফর্মুলাটা দাঁড়াইছে এইটা করতে হবে আর কি অ্যাকচুয়ালি। ওকে, তো আমরা এইখানে না থেকে আমরা মেতে যাই, তাইলে আমরা বুঝতে পারবো এইগুলা কই থেকে আসলো রে বউ। দেখো এখানে লিখছে কি, থিসিস শব্দটি হতে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা কত। বা তোমাকে যদি বলতো থিসিস শব্দটি হতে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। ওকে, গতদিন বিন্যাসের ক্লাসে আমরা দেখছিলাম যে এইভাবে বলে যে থিসিস শব্দগুলো নিয়ে কতটি বা কিভাবে সাজানো যাবে বা কিভাবে শব্দ গঠন করা যাবে প্রত্যেকটা ইয়ে নিয়ে একত্রে। বাট এইখানে তো বলছে কি 4টা অক্ষর নিয়ে। তার মানে এখানে ফার্স্ট অফ অল আমাদের কি 4টা অক্ষর প্রথমে তো বাছাই করতে হবে, তার মানে বাছাই জিনিসটা কি আমাদের সমাবেশের টপিকস। এজন্যই এই ফর্মুলাটা আমাকে সমাবেশের আদলে করতে হবে। এটাকে বুঝতে পারছি যারা লাস্ট ক্লাস করছিলাম, তারা যেন এই টপিক্সটা যেন সমাবেশের সাপেক্ষে করতে হচ্ছে। তার মানে এইভাবে যদি বলে দেয়, হ্যাঁ, এভাবে যদি বলে দেয় প্রতিবারে 4টি অক্ষর নিয়ে বা প্রতিবারে 3টি অক্ষর নিয়ে, তাহলে বুঝে নিবা যে এটা সমাবেশের সাহায্যে করতে হবে। ওকে, তো এইখানে বলছে সমাবেশ সংখ্যা, এখানে কিন্তু আর তোমাকে বিন্যাস করতে হবে না, সো সমাবেশ করলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের টাইমটা শেষ হয়ে গেছে, আবার লিঙ্কটা দিচ্ছি, জয়েন করে নিও। আর বেশি হয়তো সর্বোচ্চ 15 মিনিটের মতো ক্লাস হবে, তাইলে শেষ হয়ে যাবে আর কি। ওকে, তাহলে আমরা সেকেন্ড পার্টটা শুরু করি আর কি। সো এইখানে দেখো আমাকে বলছে কি থিসিস শব্দটি হতে প্রতিবারে 4টা অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের যে সমাবেশের সাহায্যে আমাদের বিন্যাসটা করতে হবে। ওকে ফাইন, তাহলে আর এটা আমরা সমাবেশের সাহায্যে বিন্যাসটা করার ট্রাই করি। বা এখানে যেহেতু বলছে সমাবেশ সংখ্যা, সো আমরা এটা সমাবেশ সংখ্যাই বের করবো, দেন এটার আমরা বিন্যাসও দেখবো, সমস্যা আর নাই। ওকে, এখন দেখো থিসিস শব্দটি, এই যে আমরা যে বাছাই করতে হবে থিসিস শব্দটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করি, টি একটা ইউনিক, ই একটা ইউনিক, এইচ একটা ইউনিক, আই একটা ইউনিক, আর দুইটাই এস আছে। তার মানে এখানে ভিন্ন ভিন্ন অক্ষর কয়টা আছে, ভিন্ন ভিন্ন অক্ষর আছে, একটা দুইটা তিনটা চারটা 5টা অক্ষর আছে। ওকে, এখন এই 5টা অক্ষর থেকে তোমাকে 4টা অক্ষর নিয়ে তোমাকে সমাবেশ সংখ্যা গঠন করতে হবে। এটাকে বুঝতে পারছি যে ডিফারেন্স অঙ্ক আছে বা অক্ষর আছে আমাদের 5টা। তার মানে এখন 5টা অক্ষর থেকে কিভাবে, ওই যে আগে যেরকম আমরা ছাত্র সংখ্যা বাছাই করছিলাম লাইক দ্যাট, এইভাবেই তোমাকে বাছাইটা করতে হবে আর কি অ্যাকচুয়ালি। তার মানে আমরা নিতে পারি, দেখো আমরা এস নিতে পারি, ধরো বাছাই করব আমরা, বাছাই, এই বাছাইটাই তো হচ্ছে আমাদের সমাবেশ। তাহলে আমরা নিলাম দুইটি এস নিলাম, দুইটি এস নিলাম, আর দুইটি ভিন্ন নিলাম, ভিন্ন, দুইটি এস আর দুইটি ভিন্ন। তাহলে দুইটা এস তো আমরা একটা ওয়েতেই নিতে পারি, দুইটা এস তো আমরা একটা ওয়েই আছে, ঠিক আছে। বা এটাকে তুমি লিখতে পারো 1C1, তুমি যদি লিখতে চাও সমাবেশের সাহায্যে 1C1, কারণ দুইটা এস এর সেট একটাই। ওকে, ইনটু আমাদের ভিন্ন কয়টা আছে, আমাদের ভিন্ন কেস আছে 4টা, কারণ এস এর কেস তো এখানে আর আসবে না। তাহলে এইখান থেকে এগেন আমরা বাছাই করবো কত, 4C2। তার মানে এটার আনসার কত আসে, যে 4C2, দ্যাটস ওয়াই 6। ওকে, এখন আমরা চাইলে তাহলে দুইটাই এস নিলাম, দুইটা ভিন্ন নিলাম। এখন আমরা যদি চাই 4টি ভিন্ন নিব, 4টি ভিন্ন, ভিন্ন নিলাম। তার মানে মোট ভিন্ন কয়টা আছে আমাকে বলো তো, মোট ডিফারেন্স কেস কয়টা আছে, 5টা আছে। তার মানে সেটা হবে 5C4, দ্যাটস ওয়াই এইটা আসবে 5। তাহলে সমাবেশ সংখ্যা, সমাবেশ সংখ্যা 6 + 5 = 11, 6 + 5 = 11।
এটাকে বুঝতে পারছি? ওকে, কোয়েকশনটা আবার রিপিট করছি। বলতে কি, থিসিস শব্দটি হতে প্রতিবারে চারটে অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা। তার মানে তোমার এই যে থিসিস যে শব্দটা আছে, এখানে অক্ষর কয়টা আছে? টি আছে, ই আছে, এইচ আছে, আই আছে, ডাবল এস আছে। তার মানে মোট পাঁচটা ডিফারেন্স অক্ষর আছে। এই পাঁচটা ডিফারেন্স অক্ষর থেকে তুমি চারটে অক্ষর কিভাবে বাছাই করবে সেটাই আমি বের করব। তাহলে আমাদের বাছাইয়ের ওয়ে এখানে আছে দুইটা। হয় আমি দুইটা এস নিতে পারি এবং দুইটা ভিন্ন নিতে পারি। তাইলে এইখানে দুইটা এস নিলাম আর এখানে দুইটা ভিন্ন নিলাম, তার মানে 2 + 2 মানে হলো 4। আমার চারটে অক্ষর সিলেক্ট করা হয়ে গেছে। তাহলে দুইটাই এস এর সেট আছে তো আমাদের একটাই, তাহলে একটা সেট থেকে আমি একটা সেট বাছাই করতে পারি 1C1 ফরম্যাটে। আচ্ছা, তাইলে এইখানে তো আর একটা এস এর কাহিনী গেল। আর তাছাড়া আমাদের বাকি কয়টা আছে? চারটা ডিফারেন্স আছে। সো চারটা ডিফারেন্স থেকে আমাকে সিলেক্ট করতে হবে কয়টা? দুইটা। তাহলে 4C2। তার মানে এইটার সমাবেশ সংখ্যা হচ্ছে 6। এগেইন, আমরা চাইলে তো চারটাই ভিন্ন নিতে পারি। তার মানে আমাদের মোট ভিন্ন অক্ষর আছে পাঁচটা। তার মানে পাঁচটা থেকে আমি চারটা সিলেক্ট করতে পারি। কত? 5C4 = 5। এখন কি বুঝতে পারছি নুসরাত? ওকে, তার মানে এখন আমাদের মোট জিনিসটা হবে দুইটার সামেশন করলেই আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের মোট কেস। এখন আসে আমাদের পরের যে প্রবলেমটা। এই পরের প্রবলেমটাই সেকে আসছে এবং এইটা দেখলেই তোমরা মোটামুটি অ্যান্সার করে ফেলতে পারবা। দেখো এখানে বলছে শব্দ গঠন। তার মানে ফাইন, শব্দ গঠন মানেই এইটা হবে আমাদের কি? এটা হবে আমাদের বিন্যাস করতে হবে। এখন আমরা কিন্তু ডিরেক্ট বিন্যাস গতদিনের মতোই চাইলে ডিরেক্ট বিন্যাস করতে পারতাম, বাট এটা করতে হবে সমাবেশের আদলে, কারণ এখানে বলেই দিছে টি2 সাউন্ড একটু হোম রাখ। এটাকে বলেই দিচ্ছে আমাদের যে প্রতিবারে তিনটে অক্ষর নিতে হবে। তার মানে প্রতিবারে যেহেতু তিনটে অক্ষর নিচ্ছি, তার মানে এটাকে করতে হবে আমাদের সমাবেশের আদলে। তার মানে সমাবেশের আদলে যদি আমরা করতে চাই, তাহলে এখন আমরা এটা কিভাবে করতে পারি? তার মানে আগে দেখে নেই আমাদের এখানে কয়টা বর্ণ আছে, অক্ষর আছে। তাইলে এ আছে আমাদের দুইটা, এল আছে একটা, জি আছে একটা, ই আছে একটা, বি আছে একটা, আর আছে একটা। তার মানে তিনটা, কয়টা আছে? একটা এল গেল, জি গেল, ই গেল, বি গেল, আর গেল। তার মানে মোট আছে কয়টা আমাদের? ছয়টা। ওকে, ছয়টা ডিফারেন্স অক্ষর আছে। একটু সবাই একটু চেক দিয়ে দেখো তো ছয়টা ঠিক আছে কিনা। ভিন্ন ভিন্ন অক্ষর ছয়টা আছে, এটা কি ঠিক আছে? আমার তো ছয়টাই মনে হচ্ছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ ছয়টা ঠিক আছে। ফাইন। এখন বলছে কি যে তিনটা অক্ষর নিয়ে আমাকে শব্দ গঠন করতে হবে। তার মানে আমি চাইলেই দেখো এখন আমার কেস কি কি হইতে পারে। আমি নিলাম দুইটি এ নিলাম, এ নিলাম, আর একটি ভিন্ন নিলাম, ভিন্ন। তার মানে এইটার ক্ষেত্রে আমাদের সমাবেশ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের দেখো 1C1 ইন্টু হচ্ছে আমাদের ভিন্ন কয়টা আছে? এ তো বাদ দিয়ে দিলে ভিন্ন আছে পাঁচটা। পাঁচটা থেকে একটা সিলেক্ট করবো, ফাইন। তাইলে এইটা পাইছি কি? আমি সমাবেশ সংখ্যা পাইছি, সমাবেশ সংখ্যা পাইছি। বাট আমাকে গঠন করতে হবে কি? আমাকে গঠন করতে হবে বিন্যাস। ওকে, বিন্যাস। সো এটা তো তুমি সমাবেশ পাইছো, আমার বিন্যাস করতে হলে আমাদের কি দিতে হবে? ফ্যাক্টোরিয়াল দিতে হবে। ওকে, তার মানে সেটা হবে 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু তিনটে অক্ষর। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দিলাম আমি, 3 ফ্যাক্টোরিয়াল। বাট সিমিলার কেস আছে কয়টা? এখানে আমাদের তোমার দুইটা সেম আছে না? তাহলে আমরা বিন্যাসের ক্ষেত্রে দেখছিলাম যেগুলো সেম থাকে সে ততটার ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা ডিভাইডেড করি। তার মানে সেটা হবে 3 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। এটাকে বুঝতে পারছি যখন আমরা বিন্যাসটা বের করব। এই অংশটুকু সমাবেশ। এই যে আমি যে বক্সটা দিছি এই বক্সের অংশটুকু সমাবেশ। আগেও আমরা দেখছি এই ইজেন এই প্রবলেমটা কিন্তু আদলেই। তো এই অংশটা হচ্ছে যে 12 নং প্রবলেমের আদলে। বাট আমি বলছিলাম যদি সমাবেশ পাই তাহলে তার বিন্যাস সংখ্যাটা বের করতে হবে। হ্যাঁ, এই দেখো আমি এখানেই যাই। দেখো এখানে আমি বলে দিছিলাম যদি সমাবেশটা পাই, ওকে, সমাবেশটা যদি পাই তাহলে যদি ওই সংখ্যার বিন্যাস বা ওই কেসের বিন্যাসটা বের করতে হয় তাহলে আমাকে আর ফ্যাক্টোরিয়াল করতে হবে। ওকে, এই ফরম্যাটটা বুঝছি যে আমাদের এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এই ফর্মুলাটাকে বুঝছি। হ্যাঁ, তাইলে এইটা যদি বুঝে থাকি, তাইলে এই যে আমি যদি আমি এইগুলা মুছি আর কি,
বুঝার স্বার্থে মুছলাম আমি। আচ্ছা, তাইলে ধরো আমার এই যে মার্ক করা সাদা যে অংশটা, এই সাদা যে অংশটা এইটা যে সমাবেশ, এই কেসটা কি বুঝতে পারছে? 1C1 × 5C1, এই অংশটুকু কি বুঝতে পারছি সবাই? জি। তাইলে তুমি সমাবেশ পাইছো, এই ঘটনার সমাবেশটা পাইছো, মানে এই যে ফরম্যাটটা নিশ্চয় সমাবেশ পাইছো। এখন আমাদের তো বলছে কি শব্দ গঠন করা, তার মানে শব্দ গঠন মানে কি বিন্যাস করা। তার মানে এই শর্তে তুমি সমাবেশ পাইছো, তার মানে এই শর্তেরই তো তোমার বিন্যাসটা দরকার। তাইলে ইনটু সমাবেশের সাথে আমরা কি দেই? আর ফ্যাক্টোরিয়াল দেই। ওকে। এখন আর ফ্যাক্টোরিয়াল বলতে কত হবে এইখানে? যেহেতু তিনটে অক্ষর নিয়ে তুমি কাজ করবে, তার মানে আনসার হবে 3 ফ্যাক্টোরিয়াল। বাট এখন সিমেট্রিক মানে সিমিলার একটা আছে না, টু, মানে দুইটাই এ আছে না। তাহলে লাস্ট ক্লাসে আমরা বিন্যাসে দেখছিলাম যদি এইভাবে সিমিলার যতগুলো থাকবে ঠিক ততগুলো দ্বারা ফ্যাক্টোরিয়াল দ্বারা আমরা ডিভাইডেড করতে হয়। তার মানে যেহেতু দুইটা আছে তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইডেড করছি। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল। এখন কি বুঝতে পারছি? ওকে ফাইন। তার মানে এটার আনসার কত হবে? হ্যাঁ দাদা এখন ক্লিয়ার। তার মানে এটার আনসারটা হবে আমাদের যে 5C1 × 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আমাদের 2, তার মানে আনসারটা হবে আমাদের 15। গেল এইটা। তার মানে তুমি দুইটি একই, একটি ভিন্ন নিছো। এখন যদি আমরা তিনটি ভিন্ন নিই, তার মানে ভিন্ন টোটাল কয়টা আছে? 6টা আছে। তার মানে 6C3। তার মানে এটা পাইছো কি? এটা পাইছি আমরা কিভাবে? এটা পাইছি আমাদের সমাবেশটা বের করতে হবে আমাদের বিন্যাস ইনটু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই কেসে কিন্তু 2 দ্বারা ডিভাইডেড করতে হবে না, কারণ তোমার তিনটাই তুমি কি নিচ্ছ? ভিন্ন নিচ্ছ। তার মানে রিপিটেড কোনো কিছুই নাই। তার মানে এটার আনসার হবে 6C3 × 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 120। তার মানে আমাদের এই সংখ্যার মোট শব্দ গঠন হবে সামেশন 135। শেষ আনসার। এটাকে বুঝতে পারছি? ওকে। তো এখন কি আমরা প্রবলেম দেখলে বুঝতে পারবো যে শব্দ গঠন থাকলে কোন শব্দ গঠন সমাবেশে সাহায্য করতে হয়, কোন শব্দ গঠন বিন্যাসে সাহায্য করতে হয়? ইয়েস। আর তোমাদের কিন্তু গুগল ড্রাইভের মধ্যে কিন্তু আমি এই চ্যাপ্টারের সমাবেশ এবং বিন্যাসের ভার্সিটি কোয়ের কোয়েকশন ব্যাংকে দিয়ে দিছিলাম 20-21 সেশনের। এটা কি সবাই পাইছো? দেখছো এটা প্রবলেমগুলা? ওকে। হ্যাঁ দাদা দেখছি। ওকে ফাইন। দেখি নাই এখনো। আচ্ছা, আজকের ক্লাসের শেষে ওইটা তুমি ডাউনলোড করার অপশন পাইবা। ডাউনলোড করে তুমি দেখে নিতে পারো, আর স্লাইড তো আর দিবই, সমস্যা নেই। এখন আসো কিছু স্পেশাল কেসের আমরা মানে সমাবেশে স্পেশাল কেস দেখতে পারি। ধরো এন সংখ্যক মানুষের, ঠিক আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের হ্যান্ডশেক মানে করমর্দন বা শুভেচ্ছা বিনিময় করার সংখ্যা হচ্ছে NC2। আবার ধরো তোমার এন সংখ্যক বন্ধু আছে, তাকে তুমি ইনভাইটেশন দিবা, তাহলে তাকে তুমি ইনভাইটেশন দিতে পারো 2n-1। কারণ কি জন্য কেমনে আইছে এইগুলো আর আমি এখানে আলোচনা করি না, জাস্ট এই দুইটা ফর্মেট, তাহলে তুমি এই ফর্মুলা বসিয়ে দিও, আনসার হয়ে যাবে। বুঝতে পারছি? এখন কেমনে আইছে কি জন্য আইছে এটা আর ব্যাখ্যা করতে গেলে এখানে অনেক যাইব। যেমন তুমি একটা বন্ধুকে তুমি হয় তুমি ইনভাইটেশন দিতেও পারো, আবার নাও দিতে পারো। এজন্য এখানে -1, মানে একটা কেস নেগেটিভ হয়ে যাচ্ছে, এর জন্য -1 আসছে আর কি। দেন 2n এইরকম আর কি। একজন বন্ধুকে তুমি দুইটা উপায়ে তুমি ইনভাইটেশন দিতে পারো। আচ্ছা, এখানে বহুত কিচ্ছা কাহিনী আছে, আর এইগুলো না বলি। চলো আমরা প্রবলেম স্টেটমেন্টে যাই, যেটা সেক 23-24 আসছে। দেখো 23-24 কিন্তু তোমাদের শর্ট সিলেবাস ছিল, তবু কিন্তু 23-24 আসছে। ওকে। সো বিন্যাসের বা সমাবেশের যে ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলো যদি করে ফেলো, তাহলে যে কোনো জায়গায় প্রবলেম আসুক, হোপফুলি তোমরা আনসার করতে পারবা। ওকে। তো 1 মার্কস কিন্তু খুব বেশি যে কম এমনটাও কিন্তু না, 1 মার্কসও অনেক কিছুই।
আচ্ছা দেখি আমরা এটার আনসার কত হবে। এটার আনসার একবারে সহজ, যেহেতু 51 আছে, ক্রমবর্ধমান সংখ্যা বলছে, তার মানে NC2, তার মানে আনসারটা হবে 51C2। তার মানে 51C2, এটা তুমি এইটা রাখলেও হবে, বা তুমি যদি বের করতে চাও তাইলে এটার আনসার হবে শেষ। এটাকে বুঝছি, এটা আর বুঝার কি, এটা সবাই বুঝছে, এটা না বুঝার কিছুই নাই। পরেরটা, পরেরটা বুয়েটের একটা ইয়ে বলছে যে একটি সভায় কর্মরত সংখ্যা, এখানে কর্মরত সংখ্যা দিয়ে দিছে, বলছে কতজন উপস্থিত ছিল। তার মানে তুমি NC2 সমান জানো 66, তার মানে এন এর মানটা বের করতে হবে। ওকে, এন এর মানটা বের করতে হবে, তার মানে এটা ইজি। এটা হবে n বাই হচ্ছে n-2 ইন্টু 2 মানে 66। তার মানে কে যদি আমি ভাঙি, তার মানে n-1 n-2 বাই হচ্ছে n-2, আর এখানে 66 × 2 হয়ে যাবে আর কি, 2 ভ্যালু 2, এটা বাদ। তার মানে আলটিমেটলি আমাদের হচ্ছে n² মাইনাস n, আচ্ছা মাইনাস 66 × 2, তার মানে 132 সমান 0। তার মানে n এর ভ্যালুটা আমি বের করব, 1 - 1 -132। তার মানে n এর ভ্যালুটা বের হবে আমাদের 12। তার মানে ওই সবাই উপস্থিত, মান টেস্ট করে, ইয়েস, মান টেস্ট করে করতে পারো, আর এইটা মান টেস্ট ছাড়াও করতে পারো আর কি, 12। শেষ। তার মানে ওই সবাই উপস্থিত মানে ইয়ের সংখ্যা 12 জন। পরেরটা, পরেরটা দেখো 22-23-এও আসছে, দেন আমাদের ইয়েতে আসছে একজন লোকের 6 জন বন্ধু আছে, কত উপায়ে সে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারে। তাহলে সেটা আমরা কি দেখছিলাম, 2n-1, তার মানে এটা হবে 2 6 - 1, 2 6 - 1, তার মানে ওয়েটা হচ্ছে আমাদের 63। Yes, 63। তাইলে আমাদের যে সমাবেশের পাঠটুকু চলে গেল, এখন চলো আমরা সম্ভাবনা দেব। সম্ভাবনা তোমরা অনেকেই 9-10-এ করার কথা সম্ভাবনাটা, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস থাকুক আর ফুল সিলেবাস থাকুক, 9-10-এর সম্ভাবনা যা করছো সেটাই আর কি। তো বইখানে সম্ভাবনার 50% স্লাইড রেডি হয়েছে, বাকি 50% আমি ইনক্লুডেড করে দিব আর কি। তো এখানে কয়েকটা কেসই আছে। তো প্রথমত আমরা দেখি সম্ভাবনার যে ঘটনাটা, সেখানে দেখো সম্ভাবনা সমান আমরা জানি কি, অনুকূল ঘটনা বা ফলাফল বাই হচ্ছে মোট ফলাফল। ওকে, তো এটাকে তুমি ফর্মুলায় রাখতে পারো বা বাংলা ভাষায় মনে রাখতে পারো। তারপরে আরো কিছু জিনিস মাথায় রাখবা, যদি কোনো একটা ঘটনা নিশ্চিত হয় তাহলে তার সম্ভাবনা 1, আর অনিশ্চিত হইলে তার সম্ভাবনা 0। নিশ্চিত মানে কি, দেখো আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, নিশ্চিত ঘটনা, তার মানে এর কেস হচ্ছে 1। বাট যদি বলা হয় তো আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে, সেটা কখনোই সম্ভব না, দ্যাটস ওয়াই সেটা অনিশ্চিত ঘটনা, তার মানে তার সম্ভাবনা হচ্ছে 0। ওকে, দেন আসি আমরা পরস্পর বর্জনশীল বা অধীন, এইগুলা উল্লেখ থাকবে প্রশ্নে, এইটা নিয়ে পেন খাওয়ার কোনো কিছুই নাই, এইগুলা বোঝারও দরকার নাই। এখন কোনটা বর্জনশীল, কোনটা অধীন, কোনটা বিচ্ছিন্ন, এগুলো বোঝার দরকার নাই। জাস্ট প্রশ্নে যদি উল্লেখ থাকে বর্জনশীল, অধীন বা বিচ্ছিন্ন, তাহলে ফর্মুলা হচ্ছে AUB। ইদেন AUB এটাকে যদি আমি বাংলা ভাষায় বলি তাইলে সেটা হচ্ছে এ বা বি, বা আমরা লিখতে পারি এ অথবা বি, এ অথবা বি। AUB-র মিনিংটা দাঁড়ায় এইটা। ওকে, আর এই যেন এইটা এ ইন্টারসেক্ট বি, AUB মানে এটা ইউ না, এটা অ্যাকচুয়ালি ইউনিয়ন, এ ইউনিয়ন বি আর কি। আর এ ইন্টারসেকশন বি বোঝায় এ ও বি, বা আমরা লিখতে পারি এ এবং বি। এটা হচ্ছে বাংলা কথা আর কি, এটা সেট অফ ফাংশনে পাওয়ার কথা এই কেসটা। ওকে, গেল এটা। তারপরে দেখো একটা শর্তাধীন যে সম্ভাবনাটা, একটা ঘটনা ঘটছে, তো এর সাপেক্ষে যখন বি ঘটনার সম্ভাবনাটা বের করবা, তাহলে সেটাকে লেখা যায় P/B, বা এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো P/B। এটার ফর্মুলা এটা, বা এখান থেকে তুমি যদি ক্রস প্রোডাক্ট করো তাইলে এ ইন্টারসেকশন বি সমান লেখা যায় এ দ পি। এইটা আবার কিন্তু তোমার এই জান এই কেসে তিনটাই এই কেসের মধ্যে পড়ে। তো ফর্মুলা বুঝলাম, চলো এখন আমরা এটা অ্যাপ্লাই দেখি। প্রথম কেস,
15-16-তে আসছে। এটাকে কি বলছে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো হতে একটি পূর্ণ সংখ্যা দৈবভাবে নেওয়া হলে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা হতো। তার মানে 1 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা কয়টা আছে, আমরা সম্ভাবনা হইতে বের করবো সম্ভাবনা। তার মানে আমাদের মোট নাম্বার আছে কিন্তু 30, তার মানে মোট ফলাফল 30। ফাইন। এখন 1 থেকে 30 পর্যন্ত মৌলিক কয়টা সংখ্যা আছে সেটা তোমাকে বের করতে হবে। এক কি আমাদের মৌলিক সংখ্যা? না, এক আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা দেখি আমরা, 2 হলো আমাদের মৌলিক সংখ্যা, 3 আমাদের মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, আমাদের 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে আমাদের 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা। আর কি আছে, 21 না, 20 না, 22 না, 23, 23 আমাদের মৌলিক সংখ্যা, 29 হলো আমাদের মৌলিক সংখ্যা। তার মানে এইখানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের মোট ঘটনা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10। তার মানে এটার সম্ভাবনা হচ্ছে 1/3। ইয়েস, তার মানে এটার সম্ভাবনা হচ্ছে 1/3 মৌলিক, সম্ভাবনা হচ্ছে 1/3। দেন আমরা পরের ইয়েতে যাই। দেখো, যেটা আছে 15-16-তে আসছে, এই যে আমি বলছিলাম এটার ক্ষেত্রে কোনো কিছুই দেখার দরকার নাই। এখানে দেয়া আছে পি এর সম্ভাবনা দেওয়া আছে, বি এর সম্ভাবনা আছে, পি এ বাদ বি দেওয়া আছে, এইটা কত। সো আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা আমরা জানি, দেখো পি বি ইন্টারসেক্ট এ সমান, দেয়া আছে কি আমাদের পি বাদ এ, তার মানে সেটা হবে পি এ ইন্টু পি বাদ এ। শেষ। তাহলে পি এর ভ্যালু কত দেওয়া আছে, 1/2, আর পি বাদ এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 3/5। আলটিমেটলি সেটা হবে 3/10, 3/10। আর আরেকটা জিনিস মাথায় রাখবা যারাই সম্ভাবনা করবা আর কি, একটা জিনিস মাথায় রাখবা, সম্ভাবনার ভ্যালু কখনোই ওয়ানের বেশি হবে না। কোনো একটা কেসে তোমার সম্ভাবনা ভ্যালু ওয়ানের বেশি বের হয়েছে, তার মানে তুমি কোনো একটা জিনিস মিসিং করছো আর কি। ওকে, সো এটা তো বোঝা গেল, এটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি। ফর্মুলা কই, এই যে ফর্মুলাটা, তো পি ইন্টারসেক্ট পি। ওকে, এই দেখো, এই জিনিসটাই আমি অ্যাপ্লাই করছি, প্রথম কেসেই পড়ে গেছে। আমি পি বি নিতাম যদি এ বাই বি থাকতো, এখানে ছিল আমাদের কি বি বাই এ, এই যে বি বাদ এ ছিল আর কি, বুঝছি। এজন্য আমাদের এই যে পিবি, এটা হচ্ছে আননেসেসারি ডাটা, এটা না দিলেও পারতো। পরেরটাই বলছে কি, দেখো, 80 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি মৌলিক অথবা সেভেনের গুণিতক হওয়ার সম্ভাবনা কত। সংখ্যাটা মৌলিকও হতে হবে, আবার সেভেনের গুণিতকও হতে হবে। ওকে, আচ্ছা। তাইলে এখন আমরা দেখি যে 80 থেকে 100 পর্যন্ত মোট সম্ভাবনা। ওকে, 80 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা কয়টা এটা বলো। 80 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 21। যারা 20 বলবা তারা একটু হাতের মধ্যে একটু গণে ফেললো, ঠিক আছে, 80 থেকে শুরু করবা, করে 100-তে যাইবা। ওকে, এখন সাতের গুণিতক, সাতের গুণিতক 80-র উপরে, সাতের গুণিতক সংখ্যাগুলো কোনগুলা এইগুলা আমরা সিলেক্ট করে ফেলি। সাতের গুণিতক, সাতের গুণিতক, তাহলে সাতের গুণিতক কে কে আছে, 77 না, 11 দিয়ে হবে না, 12, 7 × 12 মানে 84, দেন হচ্ছে 7 × 13 মানে 91, দুইটাই 10। আচ্ছা, 7 × 7 আর 7 × 14 দিলে তো ক্রস, 7 × 14 98, আর নাই। তাহলে সাতের গুণিতক হচ্ছে এইগুলা। ওকে, 91, 84, 98, সাতের গুণিতকগুলো। এখন বলছে কি আমাদের মৌলিকও হতে হবে, আমাদের কি হতে হবে, মৌলিকও হতে হবে, ঠিক আছে না, মৌলিকও হতে হবে। তাইলে এখন মৌলিক যদি হইতে হয়, মৌলিক, তাহলে 80 থেকে মৌলিক কোনগুলো আছে এগুলো তো বের করা তো টাফ। 81/3, 81ও হবে না, 82 হবে না, 83/3, 83/17। মৌলিক হচ্ছে আমাদের, দেখো মৌলিক, মৌলিক হচ্ছে 83। আর কি আছে, 85 হবে না, 86 হবে না, 87/3, আচ্ছা 87ও হবে না, 89, 89/7, 89
ভাগ 13। হ্যাঁ, 89 হবে, 83, 89। দেন হচ্ছে আমাদের 91 ভাগ 3 হবে না, 91 ভাগ 7, 91ও হবে না, 93, 93 হবে না, 97, ওকে, 97। একটু নিজেরও একটু রিচেক করে নিবা, ক্লিয়ার? তাইলে আমাকে কি বলছে, মৌলিক অথবা সাতের গুণিতক। ওকে, মৌলিক অথবা সাতের গুণিতক। তাহলে আমি বলছিলাম কি, বাবা অথবা তাহলে কি হবে, আমাদের যোগ বুঝাইবে, বাবা অথবা তাহলে এই যে গেল হই, এই যে বাবা অথবা থাকে যদি, তাইলে আমরা বাবা অথবা আছে না, তাইলে আমাকে করতে হবে এ ইউনিয়ন বি। তাহলে পি এ প্লাস পিবি, বা তুমি করতে পারো পি এ প্লাস পিবি, যদি কমন একটা জিনিস থাকে, এটা দ্বারা কিন্তু বোঝায়, কমনও বোঝায়। তাহলে কমন কি আছে এখানে, কমন সংখ্যা না, কমন সংখ্যা নাই, সো আমাকে আর বিয়োগ করতে হবে। তার মানে এটার আনসার হবে 3 + 3, তার মানে হচ্ছে 6/21। তাহলে 2/7, ইয়েস, 2/7। তো আবার একবার রিচেক করে ফেলবো মৌলিক সংখ্যা ঠিক আছে কিনা। সাতের গুণিতক ঠিক আছে, বাট মৌলিক সংখ্যা এখানে যদি আর কোনো কিছু থাকে, তখন সেটা ওই ভ্যালু অনুযায়ী হবে। বুঝাইতে পারছি? আবার নিজের একটু রিচেক করে নিবা। আচ্ছা, পরের কেস, মুদ্রা এবং ছক্কা নিক্ষেপ। তো যদি তোমার এন সংখ্যক বার একটা মুদ্রাকে তুমি যদি এন সংখ্যক বার নিক্ষেপ করো, তাহলে তার মোট ফলাফল হবে 2 টু দি পাওয়ার এন। এবং একটা ছক্কাকে যদি তুমি এন সংখ্যক বার নিক্ষেপ করো, তাহলে তার মোট ফলাফল হবে 6 টু দি পাওয়ার এন। তাহলে এইখানে আসি, দেখো, দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, ছক্কা দুটিতে ভিন্ন সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? ছক্কা দুইটাকে তুমি দুইটাতে ভিন্ন সংখ্যা পাওয়া, তাহলে আমাদের মোট ফলাফল কত সেটা আগে আমি লিখে ফেলি। দুইবার নিক্ষেপ করছো, তার মানে 6 স্কোয়ার। ওকে, এখন ছক্কা দুইটাতে তুমি কি পাইবা, ভিন্ন সংখ্যা পাইবা। ভিন্ন সংখ্যা বলতে কি, আমাদের তোমার ধরো 1 2, জিনিসটা হচ্ছে কয়টাতে তুমি ভিন্ন সংখ্যা পাও সেটা যাচাই করে নাও। 1 2, দেন হচ্ছে আমাদের কি 1 3, দেন হচ্ছে আমাদের কি 1 4, দেন হচ্ছে আমাদের কি 1 5, দেন হচ্ছে আমাদের কি 1 6। এই তো, তুমি পাঁচটা ভিন্ন পাচ্ছ। ওয়ান যদি সামনে রাখো তাহলে আমি পাঁচটা ভিন্ন পাচ্ছি, দেন আমি টু সামনে রাখলেও আমি কয়টা পাচ্ছি, পাঁচটা পাচ্ছি। এরকম আমাদের আছে কয়টা, ছয়টা কেস আছে। তাইলে 6 × 5। ওকে, 6 × 5। বুঝাইতে পারছি? 6 × 5, তার মানে সেটা হবে 30/36, মানে 5/6, 5/6। সো এই জিনিসটা মাথায় রাখবা আর কি। অনুকূল ফলাফলটা আসবে 6 × 5 মানে 30, বা তুমি 36 মাইনাস উল্টাভাবে তুমি হিসাব করতে পারো। ওকে, পরেরটা, পরেরটা কি বলছে দেখো, তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, কমপক্ষে দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা জানি যে একটা মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড উঠে, না হয় টেল উঠে, তার মানে কমপক্ষে দুইটা টেল। তিনটা পাইলে সমস্যা নাই, বাট মিনিমাম দুইটা থাকতেই হবে। তার মানে আমাদের অনুকূল ফলাফল আমরা পরে হিসাব করি, আগে আমাদের মোট ফলাফল। যেহেতু তুমি এইটা হবে 2 টু দি পাওয়ার 3, আর কমপক্ষে দুইটা ট্রেন। তার মানে আমার ঘটনাগুলো যদি আমি দেখি, HHT একটা কেস, তারপরে দেখো HTH দুইটা কেস, তারপরে আমার তিনটাই হইতে পারে, শেষ। ওকে, দেন হইতে পারে আমাদের HHT গেল, এইচ, আচ্ছা এটার তিনটা কেস গেল। দেন পরে হইতে পারে দেখো THH, চারটা কেস হইতে পারে, আর নাই, দুইটা টি নিলেই শেষ। তার মানে এখানে ঘটনা হলো কত, ঘটনা হচ্ছে আমাদের চারটা, 4। তার মানে 4/8, দ্যাটস ওয়াই 1/2। আমাদের যে শর্তটা দিছে এই শর্তের অনুকূল ঘটনা হচ্ছে 4।
এটা তো বুঝতে পারছো সবাই? কারো তো কোনো আপত্তি থাকার কথা না, হোপফুলি। জি। পরে দেখি আমরা তাসের কার্ড। আমরা সবাই কার্ড খেলি, বা অনেকে এইখানে মধ্যে আসো যে তোমরা কার্ড খেলছো, কার্ড দেখছো একবার হলো, তাস যেটা বলে আর কি। তো তাসের মধ্যে যে বক্সটা থাকে, এই বক্সের মধ্যে 52টা কার্ড থাকে। ওকে। এই কার্ডের মধ্যে গুলাম চারটা থাকে, রাজা চারটা থাকে, রানী চারটা থাকে, টেক্কা চারটা থাকে। ওকে। তো এখন দেখো, লালের গুলাম বা লালের রাজা বা লালের রানী বা লালের টেক্কা থাকে দুইটা। তারপরে কালোর গুলাম, কালোর মানে দুইটা কালার থাকে একটা কার্ডের মধ্যে, একটা থাকে লাল, একটা থাকে তোমার কালো। সো এই দুইটা কালার মানে লালের টেক্কাও থাকে দুইটা, লালের গুলামও থাকে দুইটা, লালের ইয়েও থাকে দুইটা আর কি। যাই হোক, এখন লাল কার্ড মোট কয়টা থাকে? লাল কার্ড থাকে মোট 26টা, যার মধ্যে রুইতন হচ্ছে 13টা এবং হরতন হচ্ছে আমাদের 13টা। ওকে। আর কালো কার্ডও থাকে আমাদের 26টা, স্কাবন হচ্ছে 13টা, চিরতন হচ্ছে আমাদের 13টা। এগুলো কার্ডের হিসাব নিকাশ, কারণ এইগুলা হিসাব যদি না জানো তুমি প্রবলেম গুলো করতে পারবা না আর কি। অ্যাকচুয়ালি তোমার অনুকূল ফলাফল লাগবে, এইগুলা লাগবে। তো এখন দেখি আমরা, বলছে কি 52খানা তাসের মধ্যে একটি তাস উঠানো হলো, তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা হতো। আচ্ছা, তার মানে আমাদের মোট ফলাফল আমরা জানি 52, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। এখানে 52 খান লেখা দিছে, যদি এটা না লেখা বলতে একটা তাসের বক্স থেকে একটি তাস উঠানো হচ্ছে, তাসটি লাল হওয়ার সম্ভাবনা কত? লাল টেক্কা, সরি নট লাল, লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? ওকে। তাইলে দেখি আমরা লাল টেক্কা কয়টা আছে ভাইয়া, এই দেখো এখানে লিখছো কিন্তু। মোট লাল টেক্কা আছে কয়টা আমাদের? দুইটা। ওকে। একটা হচ্ছে রুইতনের টেক্কা আর একটা হচ্ছে হরতনের টেক্কা। এটাকে বুঝতে পারছি? লাল টেক্কা যে দুইটা, উপরে লিখেও দিছি। বা যদি আমি বিশ্লেষণ করে বলতে চাই, তাহলে রুইতনের একটা টেক্কা আছে, হরতনে একটা টেক্কা আছে। রুইতন এবং হরতনের কালার কিন্তু লাল। তার মানে আমার এইটা হবে 2। তার মানে আনসারটা হচ্ছে 1/26। আনসারটা হচ্ছে 1/26। ওকে, ফাইন। পরের যে প্রবলেম, সেম প্রবলেমটা এই দেখো, সেকে 18-19-এ আসছে, এটা লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আর জাহাঙ্গীরনগরের 16-17-তে আসছে। জাস্ট প্রশ্ন একটু ডিফারেন্স। প্রশ্নে কি বলছে? লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? বুঝাইতে পারছি? তার মানে তোমার তো এখানে 52টা হয়ে যাবে। তাহলে অথবা তাহলে আমি কি বলছিলাম, যুগ হবে। ওকে। আচ্ছা, অথবা তাহলে আমাদের যুগ হবে। তাহলে লাল কয়টা আছে ভাইয়া? দেখো, লাল আছে হলো গিয়ে আমাদের 26টা, নিলাম লাল 26টা, 26 নিলাম। প্লাস টেক্কা আছে কয়টা? দেখো টেক্কা তুমি লিখছিলা, টোটাল টেক্কা কয়টা আছে? 4টা আছে, নিলাম আমি 4টা। এখন বলো এই দুইটার মধ্যে কমন আছে কি? লাল অথবা টেক্কা, এই দুইটার মধ্যে কমন কোনো সংখ্যা আছে কি? অবভিয়াসলি আছে। ওকে। কমন সংখ্যাও আছে। দেখো লাল টেক্কা কয়টা আছে কেন? সরি, লাল টেক্কা কয়টা আছে গেল হই? এই যে লাল টেক্কা কয়টা আছে? দুইটা আছে না, এটা কমন না? তার মানে কমন সংখ্যাটা আমাদের বাদ দিতে হবে, -2। এটাকে বুঝতে পারছি? মানে এই যে লাল অথবা টেক্কা, এই জিনিসটাকে লিখতে পারো পি লাল ইউনিয়ন টেক্কা, টেক্কা আর কি। সো এটাকে লিখতে পারি প্রবাবিলিটি লাল প্লাস প্রবাবিলিটি টেক্কা, এরপরে আমি লিখতে পারি মাইনাস লাল এবং টেক্কা। এই দুইটা আমাদের কমন কার্ড হচ্ছে দুইটা, আর লালের টেক্কা হচ্ছে দুইটা। এই জিনিসটাই আমি করছি। টোটাল লাল আছে হচ্ছে গেরি, আমি যদি এইটাকে বিশ্লেষণ করতাম আর কি, তাহলে 26/52 প্লাস 4 আমাদের 52 মাইনাস হচ্ছে 2/52। সো আমি একবারেই করে ফেলছি আর কি। হ্যাঁ, তুমি এইভাবে করতে পারো। আর পর আমি যে ফর্মুলা দিয়ে করছি এইভাবে করতে পারো। আমার কাছে মনে হয়েছে যে ফর্মুলা ওয়াইজ করলে আমরা এটা বুঝতে পারি যে মোট লাল আছে হলো আমাদের 26টা, মোট টেক্কা আছে হলো আমাদের 4টা, আর কমন আছে হচ্ছে আমাদের দুইটা, এর জন্য কমনটা বাদ।
তার মানে এখানে আলটিমেটলি তোমার হিসাবেও ঠিক আছে, আমার হিসাবেও ঠিক আছে, 28/52ই আসে। ওকে, তো তুমি যে এভাবে ফিল করছো এইভাবে যদি তুমি করো তাইলেও হবে, বাট আমার কাছে মনে হয়েছে যে ফর্মুলা ওয়াইজ আমার মনে থাকে আর কি। তার মানে 28/52, 28/52, তার মানে সেটা হচ্ছে 7/30, 7/30। এটুকু কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? জি। ওকে, তাইলে এখন আমরা দেখি, তার সংক্রান্ত গেল, এখন আমরা বল সংক্রান্ত বা মার্বেল সংক্রান্ত কেসগুলো আমরা একটু এখন দেখবো আর কি। তো মার্বেল সংক্রান্ত কেস আমরা, এই ধরনের কেস আমরা সমাবেশের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তো এখানে দেখো সম্ভাবনা প্রবাবিলিটি বলা হয়েছে নির্ণীত বল সংখ্যা, মানে লাইক দ্যাট নির্ণীত বলতে পারো বা কালার বলতে পারো, যে কালারে বল বলছে আর কি, বা এখানে কালার লেখাইতে হবে, আমরা প্রবলেমে গেলে বুঝতে পারবো। কালার, রঙের, যে রঙের তুমি বল ইয়ে করবা, ওই রঙের বল সংখ্যা সি ইন্টু উত্তোলিত বল সংখ্যা, কয়টা বল তুমি তুলবা, আর এইটা হচ্ছে মোট বল সংখ্যা ইন্টু সি ইন্টু উত্তোলিত বল সংখ্যা। তো এই হচ্ছে আর কি ফরম্যাট। আচ্ছা, এটা একটু ক্লিন করে লিখে ফেলি যাতে বুঝতে পারি আর কি। রঙের, নির্ণীত রঙের। ওকে, তো দেখি এখন আমরা প্রবলেম স্টেটমেন্ট, সেখানে কি বলছে দেখো, একটি বাক্সে 3টা লাল, 5টা কালো এবং 7টা সাদা বল আছে। এলোমেলোভাবে দুইটি বল তোলা হলে বল দুইটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তার মানে কোন ধরনের বল তুলবা? সাদা বল। তার মানে নির্ণীত বলের কালার কি? সাদা। ওকে, তাহলে সম্ভাবনা, একটু আগেই আমরা কি দেখছিলাম, যে নির্ণীত যে বলটা আছে তার সংখ্যা, তাহলে সাদা বল কয়টা আছে? 7, তার মানে 7। তুমি কয়টা তুলবা? দুইটা, তার মানে 7c2। এখন মোট বল কয়টা আছে? দেখো, 3 আর 5 8, আর 7 15, তার মানে মোট বল আছে 15c2। তার মানে এটার সম্ভাবনা হলো 7c2 বাই হচ্ছে 15c2। তাহলে এইটা ক্যালকুলেট করে আমরা বের করতে পারি, 7c2 বাই হচ্ছে আমাদের 15c2। তার মানে এটার আনসারটা হবে 1/5, প্রবাবিলিটি 1/5। তো এটা তো বোঝা গেল আশা করি। এই যে এখানে যে বলছিলাম যে নির্ণীত বল মানে যে রঙের, যেহেতু বলছে সাদা রঙের, এই জন্য সাদা রঙের বল সংখ্যা আমাদের ছিল 7টা, আমরা তুলবো দুইটা, আর মোট বল সংখ্যা 15টা, তুলবো আমরা দুইটা। তার মানে এই জন্যই আসছে 7c2 বাই হচ্ছে 15c2। ওকে, পরের প্রবলেমে আসি। এখানে বলছে দেখো, একটি পাত্রে 3টি লাল, 4টি কালো এবং 3টি সাদা বল আছে। এলোমেলোভাবে 3টা বল তোলা হলো, কমপক্ষে 2টি লাল হওয়ার সম্ভাবনা কত? তার মানে আগের প্রশ্ন, বাট এখানে একটা কন্ডিশন জুড়ে দিছে আমাদের। যদি বলতো 3টি বল তোলা হলো তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত, তাহলে এইখানে আমাদের এইভাবে হয়ে যেত আর কি। লাল হওয়ার সম্ভাবনা হইতো দেখো 4c3 বাই হচ্ছে আমাদের 8 12 15c3। ওকে, বাট এখানে বলছে কমপক্ষে 2টা লাল হওয়ার সম্ভাবনা কত। তার মানে 3টা লাল হইলে সমস্যা নাই, কিন্তু আমাকে কমপক্ষে 2টা লাল। তার মানে এই ধরনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? উপায়গুলো দেখতে হবে, কয়টা উপায়ে এই ধরনের কেসটা হয়। ওকে, তাইলে দেখো, আমরা 2টা লাল নিতে পারি এবং একটা সাদা নিতে পারি, অথবা 2টা লাল নিতে পারি, 3টেই লাল নিতে পারি। ওকে, 3টেই লাল নিতে পারি। ঠিক আছে, তাইলে দেখো কেসটা হইতে পারে লাইক দ্যাট, 2টি লাল। ওকে, আমি এখানে সংক্ষেপে লিখে দিই তোমাদের, 2 রেড, 1 ব্ল্যাক। এই কেসটা হইতে পারে কমপক্ষে, যেহেতু বলছে। একটা কেস হইতে পারে আমাদের কত, 2 রেড, 1 হোয়াইট। এই একটা কেস হইতে পারে। আরেকটা কেস কি হইতে পারে, যে আমাদের 3 রেড, 3টেই রেড। ওকে, 3টে রেড। তাইলে এই কেসে 2টা রেড এবং একটা ব্ল্যাক, তার মানে সেটা হইতে পারে যে আমাদের কত, 2টা রেড, রেড আছে কয়টা? 8টা, রেড আছে 8টা। তার মানে 8c2 ইন্টু 1 ব্ল্যাক, ব্ল্যাক আছে হচ্ছে 4টা, 4c1। আর এইখানে হবে আমাদের কত, টোটাল কয়টা আছে? 8 12 15, 15c3, একটা কেস। দেন যেহেতু এইখানে দেখো এগুলা যদি তুমি পড়ো সম্ভাবনা, তাহলে জিনিসটা হচ্ছে 2টা রেড ও একটা ব্ল্যাক, বা 2টা রেড এবং একটা তোমার হোয়াইট, অথবা 3টা রেড।
এইভাবেই তো আমরা বাংলা ভাষায় বলতে পারি। তার মানে আমি বলছিলাম বাবা অথবা যদি থাকে তাহলে আমরা প্লাস দিব। তার মানে সবগুলাই প্লাস দিব, সমস্যা নাই। সবগুলা করে দেন প্লাস দিয়ে দিব। তার মানে এইখানেও কিন্তু সেম কেস, 8c2 ইন্টু 4, এখন হবে কত, ওয়াইট আছে তিনটা, তার মানে 3c1, দেড় দেড়শো 15c3। এখানে কত হবে 3r, তার মানে 3r তিনটাই আমি নিব, তার মানে 15c3, আর এইটা হবে তোমার 8c3। তার মানে এইগুলোর ভ্যালুটা আমি বের করে ফেলি। তাইলে দেখি আমরা যে 8c2 ইন্টু 4, সরি 8c2 ইন্টু 4c1 বাই হচ্ছে 8c, সরি 8 না 15c3। তার মানে এইটার ভ্যালু আসে আমাদের 16 বাই হচ্ছে 65। দেন এইটার ভ্যালু কত আসে, এইটার ভ্যালু আসবে আমাদের 8c2 গেল 3c1, তাহলে এইটা আসে আমাদের 12/65। আর এইটা কত আসে তাইলে আমাদের, এইটার ভ্যালু আসে আমাদের 8/65। তার মানে এখন আলটিমেটলি আমাদের টোটাল ভ্যালু কত আসে, 16 + 12 + 8 বাই হচ্ছে আমাদের 65। তার মানে আমাদের আনসারটা হবে, মানে সম্ভাবনাটা হবে আমাদের 36 বাই হচ্ছে আমাদের 65। 36 মানে সবগুলার সাম করবা তাইলে সম্ভাবনাটা পেয়ে যাবা। যেহেতু বাবা অথবা আমাদের মানে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে বাবা অথবা ইউজ করতে হচ্ছে, এজন্য এখানে প্লাস হয়ে গেছে। পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমে বলছে দেখো, একটি পাত্রে 4টি লাল 6টি সাদা বল আছে, এলোমেলোভাবে দুইটা তো বল তুলছো। এখন বল দুইটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত, একই রঙের, অর্থাৎ দুইটাই লাল অথবা দুইটাই সাদা, এটি তো একই রঙের বোঝায়। তার মানে এখন তোমার উপায় হচ্ছে দুইটা, তার মানে হয় তোমার দুইটাই লাল অথবা দুইটাই সাদা। তার মানে টোটাল আছে আমাদের কয়টা, তার মানে এক রঙের যে সলিউশনটা সেটা হবে দেখো, টোটাল আছে হচ্ছে 10টা, 10c2। ওকে, দেন চারটা থেকে তুমি দুইটা লাল তুলবা, তার মানে 4c2, অথবা যেহেতু আসছে এর জন্য প্লাস চলে আসছে 6c2। মানে কেসটা হচ্ছে প্রথমটা, এই যে বল দুটো একই রঙের মানে এইটার মতোই আর কি। এই যে শেষের দিকে আমরা কি করছি, এই কোরআনে সেম কাজটাই আমি করছি আর কি, আর কোনো কিছুই না। এজন্য এটা হচ্ছে 4c2 + 6c2 বাই হচ্ছে 10c2। তার মানে এটার আনসার যা আসে সেটাই হচ্ছে আমাদের প্রথমটার আনসার, অর্থাৎ বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। তার মানে 4c2 + 6c2 বাই হচ্ছে আমাদের 10c, সরি 10c2। তার মানে এটার আনসার হবে 7/15 গেল এটা। এখন দেখো বল দুইটা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। তার মানে বল দুইটা ভিন্ন রঙের, ওকে, তার মানে একই রঙের না। তার মানে ভিন্ন রঙের মানে কি, একটা লাল একটা সাদা, ওকে। তাহলে একটা লাল এবং একটা সাদা, তার মানে বলতে পারো একটি লাল ও একটি সাদা, বা একটি লাল এবং একটি সাদা। তাহলে এবং থাকলে বা ও যদি আসে, আমাদের প্রনাউন্সিয়েশনে ও বা এবং যদি ওয়ার্ডটা আসে, তাহলে বুঝে নেবে এখানে মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হবে। তার মানে দ্বিতীয়টার আনসার হবে আমাদের কত, 4c1 × 6c1, আর এখানে হবে 10c2। কি জন্য আমি এখানে ওয়ান দিছি, কারণ তুমি একটাই সাদা জাজমেন্ট মানে নিচ্ছ, আর একটাই তুমি লাল নিচ্ছ, এর জন্য চারটা লাল থেকে আমরা একটা লাল বাছাই করতে পারি 4c1 থেকে 1, আর 6টা সাদা থেকে একটা সাদা বাছাই করতে পারি 6c1। তার মানে এটার আনসার হবে, তার মানে এটার আনসারটা কত আসে একটু দেখো, 4c1 × 6c1 বাই হচ্ছে 10c2। তার মানে এটার আনসারটা আসবে আমাদের কত, 8/15। 8/15, এটার আনসার আসে আমাদের 8/15। তার মানে ভিন্ন রঙের যদি বলে, এইভাবে ভিন্ন রঙের বললে মাল্টিপ্লিকেশন করে পা, আর এটা তো মোট সম্ভব মানে বা মোট ফলাফল। আর একই রঙের টাইপের তাহলে এখানে প্লাস করবে আর কি। এই হচ্ছে, এইভাবে মনে রাখলেই তোমাদের হয়ে যাবে আর কি। তো এই যে আমরা সম্ভাবনার যে 10টা ম্যাথ করলাম, মার্বেল সংক্রান্ত বা ইয়ে বলো, সম্ভাবনার এই 10টা ম্যাথ, আর আমাদের যে বিন্যাসের যে ম্যাথগুলো আসছিল এবং সমাবেশের যে ম্যাথগুলো আসছিল, এই যে ম্যাথগুলা, এই সকল ম্যাথ যদি আমরা পারি, তাহলে বিন্যাস, সমাবেশ এন্ড সম্ভাবনা থেকে যে কোনো প্রশ্ন আসুক আমরা সলভ করতে পারবো। ওকে, যে কোনো প্রশ্ন আসুক, বুঝতে পারলাম। তো এতটুকুই ছিল আর কি। নেক্সট দিন তোমাদের এই তিনটা অধ্যায়ের বা এই তিনটা টপিকস এর উপর পরীক্ষা দিবা। ওকে, আর তোমাদের গুগল ড্রাইভে তো সবকিছু দেয়া আছে, বুঝতে পারলাম।
ওকে, তো আজকে আর এতটুকুই ছিল আর কি। আর যারা পাও নাই আর কি, গুগল ড্রাইভে দেখবা, পেয়ে যাবা। হ্যাঁ বলো, সাব্বির কি কোয়েশ্চন ছিল বলতে পারো। 4 মিনিটের মতো সময় আছে, বলতে পারো তোমরা যদি কোনো কোয়েশ্চন থাকে। আদাব স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে কিছুক্ষণ একটা আগে একটা অঙ্ক করলাম যে 6/21, তো যেহেতু সেকের পরীক্ষাটা কোনো ইয়ে থাকে না, এমসিকিউ থাকে না, তো ওখানে কি আমি 6/21 লিখলেও মার্ক পাবো, নাকি আমাকে একদম ডিটেলসে মার্কটা লেখা লাগবে, যেমন 3/21 বা 3/7 এভাবে লেখা লাগবে? না না, 3/7 লেখা লাগবে না, 6/21 লিখলেও হবে। তারপর দেখা যায় যে ক্যালকুলেটারের ওয়েট, মধ্যে আরেকটা, দশমিকের পরে দুই হ্যাঁ তিনটা ঘর আরেকটা থাকে। হ্যাঁ আরেকটা কথা বলি। তুমি যখন ক্যালকুলেটরে 6/21 লিখবা, এটা ক্যালকুলেটরে অলরেডি চলেই আসবে। তুমি যেটা বলছো যে শর্ট ফর্মটাই চলে আসবে। তারপর স্যার দেখেন ওই যে কি দশমিকের পরে দুই তিনটা শব্দ থাকে বা দুই তিনটা নাম্বার পর্যন্ত দিব কিনা আর কি, যেহেতু এটা লিখিত কোনো আচ্ছা, ইয়া নাই। হ্যাঁ, তো দিবা, তোমার ক্যালকুলেটর যা আসে তাই দিয়ে দিবা। এখন যদি ধরো লাইক দ্যাট ফ্রেশ, ওকে, তাইলে ধরো তোমার দশমিকের পরে এমন একটা সংখ্যা আসলো। আচ্ছা, তাহলে ধরো দশমিকের পরে তোমার একটা ভ্যালু আসলো 14.95। এইটাকে চাইলে তুমি 15 লিখতে পারো, বা তুমি যদি 14.95 রাখো তাইলেও কিন্তু আনসার হবে। মুদ্রা কথা, ক্যালকুলেটারে যা আসবে তাই তুমি বসিয়ে দিবা। বুঝতে পারছি। আচ্ছা, আর কি কার কোনো প্রশ্ন আছে? তাহলে করতে পারো, আরো 2 মিনিটের মতো টাইম আছে আর কি। আর না তাহলে শেষ। ওকে, আর তো কেউ নাই, ওকে।